তো মেইনলি আমরা কিন্তু সেই 1905 সাল থেকে শুরু করছিলাম, আমাদের মুক্তিযুদ্ধের উপর আমরা পড়ে ফেলছি। আজকে আমাদের মেইনলি আলোচনার যে টপিক সেটা হলো সংবিধান। সংবিধান নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, সংবিধানের সন্ধি বিচ্ছেদটা কি, এটা কেউ একজন বলেন তো? সংবিধানের সন্ধি বিচ্ছেদ, সংবিধানের সন্ধি বিচ্ছেদটা কি, কেউ একজন কমেন্ট করে জানান আমারে। সংবিধান, হ্যাঁ সবাইকে একটু মেনশন করে জানাই দেন ক্লাস করার জন্য আর কি। আমরা সেই 1905 সাল থেকে শুরু করছিলাম, শুরু করে আমাদের হিস্ট্রি প্রায় এখন শেষের দিকে। আমরা হয়তো এর পরবর্তীতে আমাদের ওয়ার্ল্ড সিভিলাইজেশন যেটা আছে সেখান থেকে শুরু করতে পারি, না হলে আমাদের জিওগ্রাফিক্যাল যে আইডেন্টিফিকেশন রয়েছে সেখান থেকে শুরু করতে পারবো। আচ্ছা, এটা কেউ একজন বলেন আমারে। আমি যেটা লিখে রাখছি এখানে, এই যে আমাদের সংবিধান, সংবিধানের সন্ধি বিচ্ছেদটা কি, সংবিধান ভাঙলে আমরা কোন দুইটি শব্দ পাচ্ছি এখান থেকে, এটা কেউ একজন বলেন কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, কমেন্ট করেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু কমেন্ট করে জানান এটা। আচ্ছা, সবাই কমেন্ট করতেছেন। আজকে আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সংবিধান। তো সংবিধান, আপনারা জানেন আমাদের এখানে কিন্তু বেসিক সহকারে সবকিছু পড়ানো হয়, তো আমি বেসিক ক্লাসের একটু ফিল দিতে চাচ্ছিলাম। সংবিধান এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা কি পাই? সবাই, হ্যাঁ আমি ঘুম থেকে উঠছি, সমস্যা নাই, সবাই লিখতেছেন, হ্যাঁ ঠিক আছে। সমযোগ বিধান, সমযোগ বিধান। তো আমরা দেখবো বিধান মানে কি। বিধান মানে হইলো আইন কানুনকে বোঝানো হয়। আর সম মানে কি? সম মানে হইলো সমান বা সবার জন্য, সবার জন্য। তার মানে সংবিধান বলতে এমন কিছু আইনকে বোঝানো হচ্ছে যা সবার জন্য কি সমান, তাহলে আইন হইলো কি সবার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সংবিধান অ্যাকচুয়ালি কখন তৈরি করা হয়? যখন আমাদের দেশটা দেখলাম আমরা স্বাধীন করে ফেলছি, তখন দেশটাকে তো একটা মাধ্যমে চালাতে হবে। তো দেশটা আমরা কোন নীতিতে চালাবো, এই যে নীতিটা, এই নীতিটাই হবে আমাদের কি সংবিধান। এখানে দেশের সর্বোচ্চ আইনগুলো লিখিত থাকবে। হ্যাঁ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। আগে পড়বেন না কিসের জন্য? সংবিধান সমযোগ বিধান, এটা তো আমাদের সন্ধি বিচ্ছেদের মধ্যে ছিল। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আজকে আমরা অনেক কিছু জানবো 72-এর পরবর্তী যে রাজনীতি, মেইনলি বঙ্গবন্ধুর যে রাজনীতিটা, এ সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রবর্তন করেন কবে? আমরা মেইনলি সংবিধানের ইতিহাসটা নিয়ে আলোচনা করতেছি। সংবিধানের ইতিহাসে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ডিটেইলস সবকিছু আলোচনা করব। আমরা মেইনলি আজকে আলোচনা করব সংবিধান প্রণয়নের যে ইতিহাস, সেটা সংবিধান তৈরির ইতিহাস। সংবিধান তৈরির ইতিহাস পর্যায়ক্রমিকভাবে যে হিস্ট্রি রয়েছে সেটা পড়বো, এবং এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেটা আমরা প্র্যাকটিস করব। তো এটা একটু উত্তর করি আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রবর্তন করেন কবে? 8 জানুয়ারি 1971, নাকি 10 জানুয়ারি 1971, নাকি 8 জানুয়ারি 1972, নাকি 10 জানুয়ারি 1972? দেখেন, এটা অ্যান্সার করার সময় একটু খেয়াল রাখবেন, এখানে কিন্তু সালের ঝামেলা রয়েছে। 1971 রয়েছে, আবার 1972 রয়েছে। পরীক্ষার হলে কিন্তু আপনার এটা অনেক ঝামেলা করবে যে অ্যাকচুয়ালি এখানে কোনটা 1971 থেকে 72। আপনার তারিখ মনে আছে, আমি জানি স্বদেশ প্রবর্তন দিবস যেটা 10 জানুয়ারি, এটা সবার মনে আছে, বাট এই 10 জানুয়ারি দেখে সবাই প্রথমটা দাগাই ফেলবে, কিন্তু এটা কিন্তু ভুল হবে। আমাদের সালটা দেখতে হবে। সালটা কেউ একজন বলি। জি জি, আপনারা সবাই উত্তর করতেছেন। মাঝখানে একজন ঝামেলা করে ফেলছেন, খ লিখছেন। খ কিন্তু হবে না, খ কিন্তু হবে না। আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটু হিস্ট্রিটা দেখি। আচ্ছা, ইনি কারাগার থেকে মুক্তি পাইছে কবে, এটা একটু জানান আমাকে। কারাগার থেকে মুক্তি মানে পাকিস্তান কারাগার থেকে মুক্তি, পাকিস্তান কারাগার থেকে মুক্তি। পাকিস্তান কারাগার থেকে তিনি কবে মুক্তি পাইছে, এটা একটু কেউ একজন বলেন। আর যারা 10 জানুয়ারি 1971 দাগাচ্ছেন, ভাই 10 জানুয়ারি 1971 আপনি কিসের জন্য দাগাবেন? 1971 সালের মার্চ মাস থেকেই তো আমরা কি করলাম, মুক্তির সংগ্রামের জন্য আন্দোলন করা শুরু করে দিয়েছি আমরা। মার্চ তো জানুয়ারিতে এখানে তো মুক্তির কথা কোনো আসতেই পারে না। আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা করেন, অ্যান্সার করেন, আমি ডিটেইলস আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এটা পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে মুক্তি পান, এটা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, সবাই উত্তর করতেছেন 8 জানুয়ারি 1972। আচ্ছা, আমি এখন ডিটেইল ইতিহাস একটু আলোচনা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় 26 মার্চের প্রথম প্রহর। 26 মার্চ প্রথম প্রহরে গ্রেপ্তার করা হয়। আমরা জানি একদিন সমান কত ঘন্টা? একদিন সমান 24 ঘন্টা। আর এক প্রহর সমান কত ঘন্টা? এক প্রহর সমান হইল 3 ঘন্টা। 8 প্রহরে হইল একদিন।
8 প্রহরে হইল একদিন। যারা সনাতন ধর্মের আছেন তারা এই সম্পর্কে ডিটেইলস জানবেন। তাদের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কার্যক্রম হয় সবগুলো কিন্তু প্রহরের হিসাব করা হয়, প্রহরের হিসাব করা হয়। তাহলে 1 ঘন্টা 1 প্রহর সমান হইলো 3 ঘন্টা, 3 আসছে 24। তাহলে অষ্টপ্রহর ব্যাপী মানে কি 1 দিন ব্যাপী, অষ্টপ্রহর ব্যাপী মানে কি 1 দিন ব্যাপী। আর 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়, গ্রেফতার করা হয়। তারপরে একটা সাল আসতেছে, সেটা হলো 4 ডিসেম্বর। 4 ডিসেম্বর 4 ডিসেম্বর 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি করা হয়, মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধুকে দেওয়া হয় কি, যে মৃত্যু দণ্ডাদেশ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছেলে ছিল তার পাশে কবরস্থানও খোঁড়া হয়েছিল, কবরস্থানও খোঁড়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখে দেখে বলা হইতো যে এখানে তোমাকে কি করা হবে, দাফন করা হবে। এই 4 ডিসেম্বর কি দেওয়া হয়েছিল ওনাকে, মৃত্যু দণ্ডাদেশ। বাট এখানে আবু সাইদ চৌধুরী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আবু সাইদ চৌধুরী জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের বিষয়গুলো তুলে ধরেন, যার কারণে কিন্তু পাকিস্তান সরকার জাতিসংঘের চাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দণ্ডাদেশ কি করে, বাতিল করতে বাধ্য হয়। দেখেন আবু সাইদ চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য কিন্তু অনেক বড় এখানে ভূমিকা পালন করেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশে ফিরে আসবে তখন কিন্তু আবু সাইদ চৌধুরী তার যে উপকার করলো সেটা তিনি কিন্তু প্রতিদান দিবে। রাজনীতিতে এমন হয়ে থাকে যে আপনি দলের জন্য যত পরিশ্রম করবেন আপনার পদ তত হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। মৃত্যুদণ্ডাদেশ কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। তারপরে 8 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি, এখন সব আসবে কত সালের কাহিনী, আমাদের 72 সালের কাহিনী। 8 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে কি করেন, মুক্তি লাভ করেন। আর আমাদের দেশে ফিরে আসেন কবে, এই যে আমাদের 10 জানুয়ারি 1972, মানে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি 1972। আর এই 10 জানুয়ারি কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে, 10 জানুয়ারি 1972 সালে। আর পাকিস্তান কারাগার থেকে মুক্তি পাইছে কবে, 8 জানুয়ারি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল কবে, 4 ডিসেম্বর 1971 সালে। আবু সাইদের আলোচনায় জাতিসংঘ থেকে চাপ আসায় পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যু দণ্ডাদেশ ছিল সেটা বাতিল করতে বাধ্য হন, বাতিল করতে কি হন, বাধ্য হন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিনের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। আমরা জানি সেই সময় কিন্তু আমাদের কি সরকার ছিল, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে, কেউ একজন বলেন তো, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে, এটা কেউ একজন বলেন তো। রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি ছিল কে, রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি মুক্তি পাইছে, 10 জানুয়ারি দেশে ফিরে আসে। এটা কিন্তু 10 জানুয়ারির দৃশ্য আর কি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ তারা অনেক বেশি খুশিতে আছে যে আমাদের লিডার ফিরে আসছে। কেউ একজন এটা বলেন। হ্যাঁ হ্যাঁ, উত্তর করছেন তাসরিফা নুসরাত সিনথিয়া। হ্যাঁ, তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন আহমেদ দুইজন প্রথমে এসে কি করে, মিট করে, তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। তো দেখেন একটা বই রয়েছে, এই বইগুলো যদি আবার আওয়ামী লীগ সরকার আসে হয়তোবা নিষিদ্ধ করা হবে। এই বইটা হইল কার, বইটা হইল তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের। বইটার নাম হইল তাজউদ্দিন নেতা ও পিতা। এই বইতে তিনি একটা বিষয় তুলে ধরছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন দেশে ফিরে আসছে মানে 10 জানুয়ারি, সেই দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ নামিয়ে বললেন, তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময় ক্ষমতায় ছিল সেই সময় কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি যখন দেশে ফিরে আসেন তখন তাজউদ্দিনের কানে কানে কি বলেন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। আর সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল, প্রধানমন্ত্রী ছিল কিন্তু তাজউদ্দিন আহমেদ। তো বঙ্গবন্ধু যেহেতু বলছে সে প্রধানমন্ত্রী হবে, আর বঙ্গবন্ধু যে কথাটা বলে সেটা তিনি বাস্তবে পরিণত করে। তো দেখেন তারপরে কি হয়। হ্যাঁ, তাজউদ্দিন, ঠিক আছে। তারপরে কাহিনীটা আমরা একটু দেখবো। আচ্ছা, তারপরে কাহিনী আমি এই প্রশ্নের মাধ্যমে একটু সলভ করে দেবো। জাস্ট ওখানে ওইটুকুই আমরা আলোচনা করলাম যে 10 জানুয়ারি কি হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসছে এবং তিনি কি করছে, তিনি তাজউদ্দিনের কানে কানে বলছে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। আর বঙ্গবন্ধু যখন বলছে যে প্রধানমন্ত্রী হবে, আর সেই সময় পাওয়ার পয়েন্টে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাইটোকন্ড্রিয়ার মতো, সো তিনি কি করবে, এখন প্রধানমন্ত্রী হবে। এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে আমরা বাকিটা সলভ করে ফেলবো। এটা একটু আমরা দেখি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ বা প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অফ বাংলাদেশ জারি করেন কবে? 10 জানুয়ারি 1972, 11 জানুয়ারি 1972, 10 এপ্রিল 1972 নাকি 17 এপ্রিল 1972? আমরা কিন্তু 72 পরবর্তী যে রাজনীতি অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী যে রাজনীতি এই সম্পর্কে কিন্তু আমরা পড়তেছি। আচ্ছা, এটার একটু উত্তর করেন আপনারা। এটার একটু উত্তর করেন যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কবে? এটা একটু খ গ, আপনারা তো ঝামেলা লাগাই ফেলছেন। আচ্ছা, হ্যাঁ, তাল গাছ কিন্তু আমার, এটা ঠিক বলছেন আপনি মোহন আক্তার। আরে পারি না লেখার পর যে সুন্দর একটা ইমোজি দিয়েছেন, আপনাকে নিয়ে গর্ব করা উচিত। আচ্ছা, তো দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসছে কবে? দেশে ফিরে আসছে হলো 10 জানুয়ারি 1972। আসার পরে তিনি ভালোভাবে মানে লোকজনের সাথে যে কথা বলবে এটার মধ্যেই ছিল আর কি, ওইরকম করে যে দলীয় আলোচনা এটা করে নাই। জাস্ট তিনি কি করছিল, তাজউদ্দিন আহমেদের কানে কানে বলছিল আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তারপর 11 জানুয়ারি 1972 তাজউদ্দিন আহমেদের বাসভবন অর্থাৎ বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে, আচ্ছা, এখানে একটা মিটিং হয়, আপনি একটু নোট করে নিন, এখন কমেন্ট করা লাগবে না, এখন কমেন্ট করেন, একটু নোট করে নেন, এটা অনেক উপকারী হবে আপনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমি একটু লিখে দিই আপনাদের, বঙ্গবন্ধুর নেতৃত্বে বা সভাপতিত্বে, সভাপতিত্বে একটা কি হয়, একটা মিটিং হয়, এটা বুঝে নেন। সভাপতিত্বে একটা কি মিটিং হয়, সেখানে কয়েকটা সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা সিদ্ধান্ত হইল কি, এক নম্বর, এখনকার যে সরকার ব্যবস্থা হবে এটা কি হবে, সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র মানে কি? সংসদীয় গণতন্ত্র মানে হইলো এখানে একজন কি থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, প্রাইম মিনিস্টার থাকবে, যিনি কি করবে, যিনি একটা মন্ত্রণালয় গঠন করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তিনি একটা কি গঠন করবে, মিনিস্ট্রি গঠন করবে, প্রাইম মিনিস্টার সেখানকার হবে প্রধান। আর প্রেসিডেন্ট যে হবে তিনি কি হবে, তিনি হবে জাস্ট আনুষ্ঠানিক প্রধান। আচ্ছা, শর্টকাট এরকম করে বুঝে নেন, তিনি হবে কি আনুষ্ঠানিক প্রধান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 জানুয়ারি 1972 সালে তিনি কি করলেন, বঙ্গভবনে একটা মিটিং এর আয়োজন করলেন, যেখানকার সভাপতিত্ব কে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে কি ছিল, রাষ্ট্রপতি ছিল, সেই জন্য তিনি কি করেন, তার নেতৃত্বে এই অনুষ্ঠানটা পরিচালনা হয়। এখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে কি সংসদীয় গণতন্ত্র, এরপরে যে সরকার ব্যবস্থাটা হবে সেটা হবে কি সংসদীয় গণতন্ত্র। তার মানে এরপরে যে প্রধান হবে দেশের, সে হবে কে, সে অবশ্যই হবে প্রধানমন্ত্রী। এই জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনের কানে কানে বলেছিল আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তারপরে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়, আমি এটা মুছে দিলাম। আরেকটা যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হলো এই যে সংবিধান সংক্রান্ত। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অফ বাংলাদেশ অর্থাৎ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এটা হলো কবে, 11 জানুয়ারি 1972। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি মুক্তি পাইছে, 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করছে, আর 11 জানুয়ারি 1972 কি করছে, অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে। আপনাদের জন্য একটা কোশ্চেন, আমাদের মোট সংবিধান কয়টা, অন্তর্বর্তীকালীন সহ সংবিধান কয়টা? অন্তর্বর্তীকালীন, আচ্ছা এক সেকেন্ড, অন্তর্বর্তীকালীন সংবিধান সহ মোট সংবিধান কতটি? এটার একটু উত্তর করি আমরা বাকিগুলোর কিন্তু অ্যান্সার করে ফেলছি এটার। ওয়ালাইকুম আসসালাম আপু, জি এটার একটু উত্তর করি। অন্তর্বর্তীকালীন সংবিধান সহ আমাদের বাংলাদেশের মোট সংবিধান কতটি, এটা একটু উত্তর করেন। নতুন লাগার অ্যাকচুয়ালি কোনো কারণ নাই, আপনি যদি বারবার পড়েন তাহলেই হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সহ আমাদের মোট সংবিধান কতটি? যারা ব্যাচের স্টুডেন্ট ছিলেন তাদের তো আশা করি পারা উচিত, আমি তো এটা করাইছিলাম আপনাদেরকে সংবিধানের। আচ্ছা দেখেন, আমরা একটু আবার একটু ইতিহাসে চলে যাই। 1971 10 এপ্রিল
10 এপ্রিল 1971 কি করা হয়েছে? 10 এপ্রিল 1971 সালে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। আর এই যে ঘোষণাপত্র যেটা জারি করা হয় এটাই ছিল আমাদের কি প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এটা হলো আমাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। আর পরে যেটা রচনা করা হয় সেটা হলো আমাদের মানে প্রধান যে প্রধান সংবিধান। আর মোট তাহলে কয়টা হইলো? মোট হইলো কিন্তু 3টা, এর মধ্যে 2টা হইলো অন্তর্বর্তীকালীন সংবিধান। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অন্তর্বর্তীকালীন সংবিধান, এই যে নোসাইব আপু আপনারটা ঠিক আছে, 3টা হবে, 3টা মেইন সংবিধান আমাদের যেটা সেইটা, এবং অস্থায়ী সংবিধান যেটা এটা হইলো দ্বিতীয়। আর প্রথম কোনটা? প্রথম হইলো 10 এপ্রিল 1971 সালে যে মুজিবনগর সরকার কর্তৃক যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় সেইটা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমি নেক্সট কোশ্চেনে যাব, তাহলে এটা আশা করি ক্লিয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন কবে এটা একটু বলেন, আর আমি একটু আলোচনা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে কি পাইছে? মুক্তি পাইছে 8 জানুয়ারি। 10 জানুয়ারি দেশে ফিরে আসছে, 10 জানুয়ারি দেশে ফিরে আসে, এবং 11 জানুয়ারি তিনি কি করছে? একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অস্থায়ী সংবিধান আদেশ জারি করে সেই সময় কিন্তু তিনি রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় কিন্তু তিনি রাষ্ট্রপতি ছিলেন। তাহলে প্রধানমন্ত্রী হন কবে এটা একটু জানান আমারে। বাকি যারা আছে একটু কমেন্ট করি যে এটা কত উত্তর হবে। আচ্ছা, আমরা সবাই উত্তর করতেছি। মারিয়া খান, আনিকা, তাহসিন, মেবি আমি উচ্চারণ করতে পারতেছি না, তারপরে জাফরিন, জি মোহনা আক্তার, ভাবনা। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হন 12 জানুয়ারি 1972। তাহলে দেখেন 8 জানুয়ারি, 10 জানুয়ারি, 11 জানুয়ারি, 12 জানুয়ারি আমরা কিন্তু সবগুলো সাল ভালোভাবে কমপ্লিট করেছি। তো আপনি যখন এই সাল অনুযায়ী পড়বেন তখন কিন্তু এই সবগুলো অনেক সুন্দর করে মনে রাখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে 10 জানুয়ারি আপনারা মনে করতে পারেন যে ভাইয়া বারবার কিসের জন্য বলতেছে, এটা আমার ইউনিভার্সিটির ম্যাম বলছে আর কি। ম্যাম যখন পড়াচ্ছিল তখন তিনি একটা বিষয় বারবার আলোচনা করতেছিলেন, কিছুক্ষণ আগে যেটা আলোচনা করছেন আবার আলোচনা করতেছিলেন। তিনি বলছিলেন যে আমি যখন বারবার আলোচনা করব তোমার মাথায় এটা তখন গেঁথে থাকবে, তোমার মনে হবে যে না ম্যাডাম এটা বারবার বলছিল আর কি, এইরকম। এজন্য আমি বারবার বলতেছি যাতে আপনার ভালোভাবে মনে থাকে বিষয়টা। 10 জানুয়ারি 1972 স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি 1972 কি করে? স্বদেশ প্রত্যাবর্তন করে দেশে ফিরে আসে, এবং এই দিনে তাজউদ্দিন আহমেদকে বলে যে আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তারপরে 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে অর্থাৎ সভাপতিত্বে বঙ্গভবনে কি হয়? একটা মিটিং এর আয়োজন করা হয় বা একটা প্রোগ্রাম করা হয়। সেখানে 2টা সিদ্ধান্ত নেওয়া হয় যে কি, একটা হলো আমাদের সংসদীয় গণতন্ত্র হবে, তার মানে প্রাইম মিনিস্টার কি করবে? মন্ত্রণালয় গঠন করবে, মানে মন্ত্রিসভা গঠন করবে। মন্ত্রণালয় মানে মন্ত্রিসভা আর কি, গঠন করবে। তারপরে কি বলা হইলো? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এবং তারপরে 12 জানুয়ারি 1972 সালে এসে তিনি কি হয়ে যান? প্রধানমন্ত্রী হন। তো আপনার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হলেন, তাজউদ্দিন তো সেই সময় প্রধানমন্ত্রী ছিল, তাহলে তাদের মধ্যে কি কোনো কি ঝামেলা ছিল কিনা, ঝামেলা হয়েছিল কিনা? আরেকটা বিষয় আপনারা এটা একটু উত্তর দেন আমারে, আমি ওটা সলভ করে দিচ্ছি। ইতিহাস নিয়ে যা আছে আমি সব সলভ করে দেবো, সমস্যা নাই। শেখ মুজিবুর রহমানকে শপথ বাক্য পাঠ কে করান? শপথ বাক্য পাঠ কে করান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শপথ বাক্য পাঠ কে করান? তিনি যে প্রধানমন্ত্রী হইল তাকে শপথ বাক্য পাঠ কে করান এটা একটু আমারে বলেন। আর এটা হইলো আমি বলতেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো কি ছিল? রাষ্ট্রপতি ছিল। তার সিদ্ধান্ত হইলো কি? তার সিদ্ধান্ত হইলো এখন সংসদীয় গণতন্ত্র হবে। তো নেতা ছিল কে সেই সময়? মানে প্রধানমন্ত্রী ছিল হইলো তাজউদ্দিন আহমেদ। তো তাজউদ্দিন আহমেদ দেখতেছে লিডার দায়িত্ব নিতে চাচ্ছে, তো লিডারকে আমি কিসের জন্য দায়িত্ব দিব না? তো বলে যে আপনি দায়িত্ব চাচ্ছেন, এটা অনেক বড় একটা খুশির ব্যাপার আর কি। তো তখন তিনি কি করে? তখন এই তাজউদ্দিন আহমেদ নিজ দায়িত্বে প্রধানমন্ত্রীর পদ থেকে কি করেন? পদত্যাগ করেন। প্রধানমন্ত্রীর পদ থেকে কি করেন? পদত্যাগ করেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করছে। পদত্যাগ করে তিনি কি করেন? তিনি সহ অন্যান্য ব্যক্তিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ্বান জানান যে আপনি কি হন? আপনি আমাদের প্রধানমন্ত্রীর পদটা গ্রহণ করেন, এই কথাটা তিনি বলেছিল।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এটা তাজউদ্দিন হবে, এটা নিয়ে কোনো ঝামেলা করা যাবে না, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগে যখন দেশ স্বাধীন হয়েছে আগে সেই সময় তাজউদ্দিন ছিল, মুজিবনগর সরকার যখন গঠন করা হয়েছিল সেই সময় কি ছিল, তাজউদ্দিন ছিল। যদি বলা হয় যে নির্বাচিত প্রধানমন্ত্রী পরবর্তীতে বাংলাদেশে, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে। অধ্যাপক ইউনুস আলী, এটা আপনি কই পাইলেন? ইউসুফ হলে তো ঠিক ছিল, ইউনুস কই পাইছেন আপনি? আচ্ছা, এটা আমি আরেকটু ক্লিয়ার করি। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে বিচারপতি আবু সাইদ চৌধুরী কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দণ্ডাদেশ বাতিল করতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার মানে এখন বিচারপতি আবু সাইদ চৌধুরীকে কিছু একটা পদ দিতে হবে। তো কি করা হয় সেই সময়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইনি কি করে, রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন, রাষ্ট্রপতির পদ থেকে তিনি কি করেন, পদত্যাগ করেন। রাষ্ট্রপতির পদটা সেই সময় গ্রহণ করে কে? রাষ্ট্রপতির পদটা গ্রহণ করে হইল আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী। আপনারা জেনে অবাক হবেন যে আবু সাইদ চৌধুরী কি করে জানেন? আবু সাইদ চৌধুরী শপথ গ্রহণ করেন আমাদের যে প্রধান বিচারপতি ছিল সাইম, আবু সাদাত মোহাম্মদ সাইম, আমি শুধু সাইম লিখলাম, সাদাত সাইম বলা হয় যাকে আর কি। সাইমের কাছে তিনি কি করেন? শপথ বাক্য পাঠ করেন। আমরা কিন্তু জানি রাষ্ট্রপতি কার কাছে শপথ বাক্য পাঠ করবে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করবে হলো কার কাছ থেকে? স্পিকারের কাছ থেকে, স্পিকার। কিন্তু সেই সময় কি স্পিকার ছিল না? আমরা তো গণপরিষদ গঠন করি নাই, আমরা কেবল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই সব গঠন করতেছিলাম। তো ব্যাপারটা হয়েছে কি, এই বিচারপতির কাছ থেকে আবু সাইদ চৌধুরী কি করেন? শপথ বাক্য পাঠ করেন। তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আবু সাইদ চৌধুরীর কাছে কি করেন? শপথ বাক্য পাঠ করেন। এই সময় আরো 11 জন মন্ত্রী ছিল, 11 জন মন্ত্রী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন? আবু সাইদ চৌধুরী অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তিনি কি করেন? শপথ বাক্য পাঠ করেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটা একটু ঝামেলা লেগে যায় যে ভাইয়া রাষ্ট্রপতিকে তো শপথ বাক্য স্পিকার পাঠ করায়, তাহলে এখানে প্রধান বিচারপতি কিসের জন্য? ভাই সেই সময় স্পিকার ছিল না, আমরা এখনো গণপরিষদ গঠন করি নাই, আমরা জাস্ট কি গঠন করলাম? প্রধানমন্ত্রী গঠন করলাম, রাষ্ট্রপতি গঠন করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অধ্যাপক ইউসুফ না, এটা হলো আবু সাইদ চৌধুরী, বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হয়েছে কবে? 12 জানুয়ারি 1972 সালে। এটা আমাদের ক্লিয়ার। আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন এটা, বাংলাদেশ গণপরিষদ আদেশ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডার গ্যাজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় কবে? বাংলাদেশের গণপরিষদ আদেশ এটা গ্যাজেট হিসেবে প্রকাশ করা হয় কবে? 10 জানুয়ারি 1972, নাকি 11 জানুয়ারি 1972, নাকি 23 মার্চ 1972, নাকি 17 এপ্রিল 1972? এর মধ্যে কোনটা হবে? গণপরিষদ আদেশ। আরেকটা কোশ্চেন আপনাদের জন্য, এই গণপরিষদ আদেশ জারি করেন কে? জারি করেন কে? এই দুইটা একটু দেখেন আপনারা। বাংলাদেশের গণপরিষদ আদেশ এটা গ্যাজেট আকারে প্রকাশিত হয় কবে? 10 জানুয়ারি 1972, নাকি 11 জানুয়ারি 1972, নাকি 23 মার্চ 1972, নাকি 10 এপ্রিল 1972? এই একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হইলো, গণপরিষদ আদেশ জারিটা কে করেছেন? গণপরিষদ আদেশ জারি কে করেছেন? এই কয়েকটার একটু উত্তর করি আমরা। আপনারা উত্তর করতেছেন। অডিও, আমার কথা কি শোনা যাচ্ছে না? ঠিক আছে তো এটা। আচ্ছা, এটার একটু উত্তর করেন আপনারা। এই যে বাংলাদেশ গণপরিষদ আদেশ গ্যাজেট বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয় কবে? এটা একটু জানান, এটা কত তারিখ হবে? আরেকটা হইলো, এই গণপরিষদ আদেশ এটা জারি করেন কে? জারি করেন কে? এই দুইটা একটু আমারে বলেন, জারি কে করছে? আচ্ছা, আমি দুইটা অপশন দিচ্ছি জারি করার, যে আবু সাইদ চৌধুরী জারি করেছে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জারি করেছে, কোনটা হবে একটু জানান আমারে। জি জি, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। দেখেন, আমরা কিন্তু এখানে দুইটা বিষয় দেখলাম। আমি যদি আরেকটা আবার লিখি, আপনাদেরকে লিখে দেই। একটা বিষয় হইলো কি, আমাদের অস্থায়ী সংবিধান আদেশ জারি, অস্থায়ী সংবিধান আদেশ জারি, সংবিধান আদেশ জারি, অস্থায়ী সংবিধান আদেশ জারি। এই জারিটা কে করছে? এই জারিটা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইনি রাষ্ট্রপতি থেকে কিন্তু এটা জারি করছে। ইনি জারি করছে কিসের জন্য? অস্থায়ী সংবিধান আদেশ জারি করছে। দেশটা তো আমরা স্বাধীন করছি, এখন দেশ আমরা পরিচালনা কিভাবে করব, এই জন্য আমাদের কি লাগবে? সংবিধান লাগবে। তো সংবিধান তৈরি করার জন্য কি লাগবে? সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ লাগবে। তো গণপরিষদ আদেশ এটা জারি করেন কে? গণপরিষদ। গণপরিষদ আদেশ জারি করেন হইলো আবু সাইদ চৌধুরী।
আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। ইনিও কিন্তু কি প্রেসিডেন্ট। তাহলে প্রথমে আমরা দেশ স্বাধীন করছি, দেশ স্বাধীন করার পর দেশটা তো পরিচালনা করতে হবে। এই পরিচালনা করার জন্য কি লাগবে? আমাদের সংবিধান লাগবে, যে অনুযায়ী আমরা দেশটা পরিচালনা করব। আর সংবিধান প্রণয়ন করার জন্য কি লাগবে? আমাদের গণপরিষদ লাগবে। সংবিধান তৈরি করার জন্য কিন্তু গণপরিষদ গঠন করা হয়। যেরকম আমরা গণপরিষদ দেখছিলাম পাকিস্তান আমলে 1947 সাল থেকে 54 এবং 55 থেকে 56 দুইটা গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল। তারপরে 1956 সালে 23 মার্চে কি হয়? আমাদের 23 মার্চে পাকিস্তানের সংবিধানটা কার্যকর হয়ে যায়। আচ্ছা, আপনাদের এটা দুইটাই উত্তর সঠিক ছিল যে বাংলাদেশ গণপরিষদ আদেশ কবে জারি করা হয়েছে? 23 মার্চ 1972 গেজেট আকারে প্রকাশিত হয়। আর এই জারিটা করছে কে? জারিটা করছে আবু সাইদ চৌধুরী। তো আমি একটু কনফিউশন কোশ্চেন আপনাদের সামনে একটু আলোচনা করি। আপনারা অনেক জায়গায় দেখবেন যে জারি করে হইলো কবে? 22 মার্চ এবং গেজেট আকারে প্রকাশ হয়েছে 23 মার্চ। ভাই গেজেট আকারে যেটা প্রকাশ হয়েছে সেটাই হলো আনুষ্ঠানিক। এটা একটা জব কোশ্চেন আসছিল এখানে 22 মার্চ অপশনেই ছিল না, এখানে 23 মার্চ অপশনে ছিল। কখনো আপনি যদি দেখেন গণপরিষদ আদেশ জারির সাথে দুইটা তারিখ রয়েছে, 22 মার্চও রয়েছে 23 মার্চও রয়েছে, আপনি কিন্তু অবশ্যই কি করবেন? 23 মার্চকে দাগাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রেসপন্স করার জন্য সবাইকে। আচ্ছা, আমি নেক্সটে যাব। চলেন নেক্সট কোশ্চেন আমাদের। নেক্সট কোশ্চেন হইল গণপরিষদ গঠিত হয় মোট কতজন সদস্য নিয়ে? আমাদের শেষ, আমরা কিন্তু দেখো একদম পর্যায়ক্রমিক ভাবে আগাচ্ছি, একবারে পুরোটাই বেসিক ক্লাসের মতো, পুরোটাই কিন্তু বেসিক ক্লাসের মতো। গণপরিষদ গঠিত হয় মোট কতজন সদস্য নিয়ে? আমরা কি করলাম? অস্থায়ী সংবিধান আদেশ জারি করছি। আমাদের সংবিধান রচনা করার জন্য কি লাগবে? গণপরিষদ লাগবে। তো এখন আমরা গণপরিষদ গঠন করব। তো তোমাদের সামনে কোশ্চেন, গণপরিষদ গঠিত হয় মোট কতজন সদস্য নিয়ে? 169 জন নাকি 300 জন নাকি 469 জন নাকি 403 জন? মোট কতজন নিয়ে গঠিত করা হয়? এখানে অনেক একটা কনফিউশন রয়েছে, আমি এগুলো সলভ করে দেবো আজকে। তোমরা এটার একটু উত্তর করো সবাই। হ্যাঁ, সিনথিয়া, মুয়াজ, তারপরে মোহনা আক্তার, ভাবনা, মারিয়া, তনিমা, হ্যাঁ সবাই উত্তর করতেছেন। সবগুলোই দেখি আপুরা, ভাইয়ারা কই? আচ্ছা আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। কোনটা? আচ্ছা, এখানে আমি কয়েকটা কোশ্চেন সলভ করে দেব। 469 অ্যাকচুয়ালি কিভাবে গঠিত হয়েছে? 469, আচ্ছা আপনাদের কাছে কোশ্চেন করি, এই 469 আর 403 এই দুটার মাঝে পার্থক্য কেউ কি বলতে পারেন? আপনি নিজের মতো করে পার্থক্য লিখতে পারেন, যে আমি বললাম কিসের জন্য যে 403 আর 469 এই দুটার মধ্যে কি পার্থক্য লিখতে পারবেন? যদি লিখতে পারেন তাহলে লিখে জানেন, আমি সলভ করে দিচ্ছি। প্রশ্নটা ছিল হইলো 469 আর 403 এর মধ্যে পার্থক্য কি গণপরিষদ গঠনের সময়। আমি একটু ডিটেইলস এটা নিয়ে আলোচনা করব। গণপরিষদ কিসের জন্য গঠন করা হয়? গণপরিষদ গঠন করা হয় সংবিধান প্রণয়ন করার জন্য। গণপরিষদ গঠন করা হয় সংবিধান প্রণয়ন করার জন্য। তো আমরা এখন গণপরিষদের সদস্য নিব। গণপরিষদের সদস্য আমরা কোথায় পাবো? গণপরিষদের সদস্য পাবো আমরা 1970 সাল থেকে শুরু করে 1971 সালের 1 মার্চ সহ নির্বাচন যেগুলো হয়েছিল আর কি, উপনির্বাচন সহ যে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের সদস্য নিয়ে আমরা কি করব? গণপরিষদ গঠন করব। তাহলে গণপরিষদ আমরা গঠন করব কাদেরকে নিয়ে? প্রাদেশিক পরিষদের সদস্য এবং আমাদের জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে গঠন করব। জাতীয় পরিষদ, আচ্ছা প্রাদেশিক আর জাতীয় পরিষদের সদস্য নিয়ে আমরা গঠন করব। প্রাদেশিক পরিষদের এখানে আমরা সদস্য পাই 169 জন, আমরা 169 পাই এখানে। আর জাতীয় পরিষদের এখানে আমরা পাই কতজন? এখানে পাই আমরা 300 জন। আপনাদের মনে হতে পারে ভাই আমরা তো 288টা পাইছিলাম, 10টা আমাদের আরো নারীর আসন যোগ হয়ে 298টা হয়েছিল, তাহলে এখানে 300 কিসের জন্য? ভাই এটা উপনির্বাচন সহ যাবতীয় সবকিছু সহ জাতীয় আসন এবং প্রাদেশিক আসনের কথা বলা হচ্ছে কিন্তু এখানে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটা নিয়ে একটু কথা বলবো, চলো। 169 আর হইলো কি এখানে 300, তার সর্বমোট কত হয়? এখানে সর্বমোট হইলে 469 জন। 469 জন হয়, এই যে মোট 469 জন। তাহলে আমাদের গণপরিষদ গঠন করার কথা ছিল 469 জনকে নিয়ে, কিন্তু এর মধ্যে কি হয়? এর মধ্যে 66 জন বিভিন্ন কারণে পদ হারায়। কি কি কারণ হতে পারে? এখানে অনেকে মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছে, অনেকে মুক্তিযুদ্ধের সময় আমাদের বিপক্ষে গিয়েছিল,
হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু মারা যায় নাই, সবাই মারা যায় নাই কিন্তু। আপনারা তো অনেক সুন্দর করে লিখতেছেন, হ্যাঁ সুন্দর ছিল। সবাই কিন্তু মারা যায় নাই। 66 জনের মধ্যে একজন যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জব পেয়েছিল ওখানে চলে যায়, তারপরে 2 জন পাকিস্তানে চলে যায়। কে চলে যায়? ওই যে নুরুল আমিন যে ছিল, নুরুল আমিন চলে যায়, তারপর আরেকজন চলে যায়, আরো কয়েকজন যারা দালালি করেছিল আর কি মুক্তিযুদ্ধের সময় আমাদের বিপক্ষে ছিল, এরকম ব্যক্তি ছিল কয়েকজন। তারপর পাকিস্তান থেকে কয়েকজনকে বহিষ্কার করা হয়। এই সর্বমোট ছিল 66। তাহলে 66-র মধ্যে কিন্তু অনেক কাহিনী, মুক্তিযুদ্ধে মারা গেছে, মুক্তিযুদ্ধের সময় দালালি করেছে, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে, পাকিস্তানে চলে গেছে 2 জন, একজন হলো নুরুল আমিন, আর একটা হলো রাজা ত্রিদীপ রায়, এরকম নাম আর কি সামথিং। এনারা 2 জন চলে যায় পাকিস্তানে। আর বাকি মোট কয়জন হয়? 66 জন কি করা হয়? বহিষ্কার করা হয়। তো দেখো 469 এর মধ্যে যদি 66 বাদ দিয়ে আমরা কত পাই? 403 জনকে কিন্তু আমরা পাই। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো অনেক বইয়ে অনেক দেখতে পারবে ইনফরমেশন যে 403, কোন জায়গায় লেখা আছে 404। তো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাই হলো কি 403। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আরেকটা কোশ্চেন তোমাদের জন্য, এই 403 এর মধ্যে আওয়ামী লীগ ছিল কতটি? আওয়ামী লীগ, আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সদস্য ছিল কতজন এই 400 জনের মধ্যে? এটা একটু উত্তর করি আমরা। আওয়ামী লীগের কতজন ছিল? মারা যায় প্লাস অন্যান্য কারণ, এটা একটু উল্লেখ করবেন কিন্তু আপনি যদি কাউকে বোঝাতে চান তখন। এটার একটু উত্তর করি আমরা যে 403 জন মোট সদস্য হইল। এই 403 জনের মধ্যে আওয়ামী লীগের ছিল কতজন? আওয়ামী লীগের ছিল কতজন? আমরা গণপরিষদ দেখলাম, গণপরিষদের আমরা ডিটেইলস আলোচনা করছি। গণপরিষদ গঠন করা হয় সংবিধান প্রণয়ন করার জন্য। আমরা কাদেরকে নিয়ে গঠন করব? যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল তাদেরকে নিয়ে। তারা কোথাকার? প্রাদেশিক পরিষদের সদস্য এবং জাতীয় পরিষদের সদস্য। মোট হইলো আমাদের 469 জন। বিভিন্ন কারণে বিভিন্ন জন, মোট 66 জনের কি হয়? পদ বাতিল হয়ে যায়। মোট থাকে কতজন? 403 জন। এই 403 জনের মধ্যে আওয়ামী লীগ সদস্য ছিল কতজন? এটা একটু জানেন আমারে। দেখেন, মারিয়া খান, সিনথিয়া ইসলাম, আপনারা 2 জন যে 402 লেখছেন, তার মধ্যে একটা কারণ হইলো আপনারা জানেন যে এখানে একজন বিরোধী দলীয় সদস্য ছিল। সে কোথাকার ছিল? সে ছিল হইলো ন্যাপ মুজাফফর। ন্যাপ মুজাফফরের কে ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা রস্বইকার হবে, সুরঞ্জিত সেনগুপ্ত, বুঝে নিন একটু, সুরঞ্জিত সেনগুপ্ত। এটা আপনার মনে হওয়ার পর আপনি বলতেছেন তাহলে মনে হয় 402 জন হয়তোবা আওয়ামী লীগের হবে, এরকম চিন্তাধারা আপনার মাথার মধ্যে আসছে। তো দেখি আমরা কে সঠিক উত্তর দিতে পারি। সবাই এরকম চিন্তাধারা নিয়ে আসছেন, এটা অ্যাকচুয়ালি ভুল চিন্তাধারা। তো আমি যদি বলি, হ্যাঁ একজন দিয়েছেন জাফরিন ইসলাম, 400 জন আওয়ামী লীগ ছিল। দেখো এখানে মোট কতজন? মোট হইল 403 জন। 403 জনের মধ্যে সৌভাগ্যজনক ভাবে 400 জনই ছিল কিন্তু আওয়ামী লীগের, আর একজন ছিল হইলো বিরোধী দলীয়, তিনি কি ছিল? ন্যাপ মুজাফফর। ভাইয়া ন্যাপ মুজাফফর বলতেছেন কিসের জন্য? ন্যাপ তো গঠন করছে ভাসানী, ন্যাশনাল আওয়ামী পার্টি, তাহলে মুজাফফর কিসের জন্য? ন্যাপ গঠন করা হয়েছিল প্রথমে ঠিক ছিল, বাদ যখন এই যে ন্যাপের মধ্যে মতদর্শটা চেঞ্জ হয়ে যায় তখন দুইটা ভাবে বিভক্ত হয়ে যায়। একটা হলো ন্যাপ মুজাফফর আর একটা হলো ন্যাপ ভাসানী। আর ন্যাপ মুজাফফরেরই সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। তাহলে বাকি 2 জন কোথাকার? বাকি 2 জন হলো স্বতন্ত্র। বাকি 2 জন স্বতন্ত্র। বাকি যে 2 জন তারা কোথাকার ছিল? স্বতন্ত্র বা নির্দলীয়, তারা কিন্তু আওয়ামী লীগের ছিল না। তার মধ্যে অন্যতম একজন ছিল পার্বত্য চট্টগ্রাম থেকে মানবেন্দ্র নারায়ণ লারমা। মানবেন্দ্র নারায়ণ লারমা। আপনারা অনেক সময় দেখবেন, অনেক সময় এই 403 কে 404 দেওয়া আছে, অনেক সময় বলা হয়েছে 403 জনের মধ্যে 2 জন মাত্র বিরোধী দলীয় ছিল, 2 জন বাইরের ছিল, আর বাকি 401 জন আওয়ামী লীগের ছিল। বিভিন্ন রকমের ঝামেলা হয় এটা। ইতিহাস মানে অনেক ঝামেলা। আর সংবিধান, এই সময় গণপরিষদ নিয়ে অনেক বিতর্ক আছে। গণপরিষদ বিতর্ক নামে তো একটা বই আছে, আসিফ নজরুল স্যার এটা নিয়ে অনেক কথা বলেছিল। এটা নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক। বাট আমরা ওইদিকে যাব না। আমাদের যেটা বহুল প্রচলিত, যেটা বইতে আছে, যেটা আমরা সেটাই ফলো করব। 400 জনের মধ্যে 403 জনের মধ্যে 400 জন আওয়ামী লীগ, একজন ন্যাপের, বাকি 2 জন নির্দলীয়। এর মধ্যে 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন হইল কে সুরঞ্জিত সেনগুপ্ত, ইনি হলো ন্যাপ মুজাফফরের। ন্যাপ মেইন দল ছিল, পরবর্তীতে এটা 2টা ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হলো ন্যাপ ভাসানী আর একটা হইলো কি? ন্যাপ মুজাফফর। আর ন্যাপ মুজাফফরের হইলো সুরঞ্জিত সেনগুপ্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা চীনের নীতির জন্য বিভক্ত হয়ে যায়। আচ্ছা আমরা এখন নেক্সট কোশ্চেন ছিল এটা। আচ্ছা, গণপরিষদ সদস্যদের মধ্যে আওয়ামী লীগ সদস্য ছিল কতজন? এটা আমরা 400 জন সলভ করে ফেলছি। আচ্ছা ওখানে আমরা সলভ করে ফেলছি। এখন আমরা আসবো তারিখের খেলায়। এখন অধিবেশন,
গণপরিষদের প্রথম অধিবেশন হয় কবে? এটা একটু আমারে বলেন। 23 মার্চ 1972, 10 এপ্রিল 1972, নাকি 11 এপ্রিল 1972, নাকি 17 এপ্রিল 1972? গণপরিষদের প্রথম অধিবেশন হয় কবে? আমরা কিন্তু ফুললি কিভাবে যাচ্ছি, মানে একের পর এক ইতিহাস হিসেবে যাচ্ছি। আচ্ছা, ডানপন্থী বামপন্থী নিয়ে আলোচনা করিয়েন না, বেসিক ক্লাসে ডিটেইলস আপনাদেরকে পড়াবো। ভাসানী নিয়ে আপনি যে এত সুন্দর সুন্দর কথা বলতেছেন, বাট ভাসানীর বিভিন্ন উক্তি ছিল যেগুলো পছন্দ আমি করি না নিজেই আর কি। তো এগুলো ব্যক্তি সম্পর্কে এক প্রকার সমালোচনা, যদিও তারা রাজনীতিবিদ ছিল, সমালোচনা করা যায়, সমস্যা নাই। আর বামপন্থী ডানপন্থী এটা কই থেকে আসছে জানেন? বামপন্থী ডানপন্থী এটা মেইনলি আসছে হলো ইয়ে থেকে, এই যে ফরাসি পার্লামেন্টের যে সভাপতি ছিল আর কি, এই পার্লামেন্টের সভাপতি, তার দুই পাশ ছিল। ডান পাশে যারা বসতো তাদেরকে বলা হতো ডানপন্থী, বাম পাশে যারা বসতো তাদেরকে বলা হতো কি বামপন্থী। এই ডানপন্থীরা ছিল সবসময় আভিজাতীয়, ধর্মীয়, এই রিলেটেড। তারা এখান থেকে চাচ্ছিল যে সরকার প্রধান গঠন করা হোক। বামপন্থী চাচ্ছিল যে না, আমাদের রাজনীতির মধ্যে আর ধর্ম নিয়ে এসো না, ধর্ম নিয়ে আমরা অনেক দ্বন্দ্ব করেছি। তো আমরা কি চাই? আমরা চাই হইলো সংস্কার, যে একমাত্র শুধু অভিজাতরাই সরকার গঠন করবে এমন না, সবাই সরকার গঠন করবে, সবার ইয়ে থাকবে, ভোট দেওয়ার অধিকার থাকবে, এইরকম আর কি। এখান থেকে কিন্তু ডান আর বামের উৎপত্তি হয়েছে। আবার ধর্মীয় ক্ষেত্রে কিন্তু ডান বাম অন্যরকম। আর বর্তমানে আমরা যাদেরকে বাম বলি, ওই যে তাদের অন্যতম একটাই চেনার উপায় যে কি করে না, তারা গোসল করে না, এরকম আর কি। আচ্ছা, আপনারা উত্তর করতেছেন এটা? জি জি, সবাই উত্তর করছেন, থ্যাংক ইউ। আমরা দেখি গণপরিষদের প্রথম অধিবেশন হয় কবে? গণপরিষদ গঠন করা হয়েছে কবে? গণপরিষদ আদেশ জারি করা হয়েছে 23 মার্চ 1972 সালে। গঠন এবং প্রথম অধিবেশন হয়েছে কবে? 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1972 সালে কি হয়েছে? গণপরিষদ এর প্রথম অধিবেশন হয়েছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা বলি, 10 এপ্রিল, এটার সাথে ইতিহাসের সাথে জড়িত যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা একটু বলেন। 10 এপ্রিল 1971 সালে কি কি করা হয়েছে? তারিখের সাথে কিন্তু মিল রয়েছে। 10 এপ্রিল 1972 আমাদের কি হইলো? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে। তো এর সাথে মিল রেখে আমি 1971 সাল থেকে একটা প্রশ্ন করলাম যে 10 এপ্রিল 1971 সালে কি কি হয়েছে, এটা একটু আপনারা বলেন। 10 এপ্রিল 1971। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। 10 এপ্রিল 1972 গণপরিষদের সাথে জড়িত এটা কি হয়েছে? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে 10 এপ্রিল 1971। এই দিনে কি কি হয়েছিল বা এই দিনের ঘটনাগুলো আমরা একটু বলি। 10 এপ্রিল 1972, এই যে নিলয় ভাই চলে আসছো তুমি। আচ্ছা ঠিক আছে, সিনথিয়া ইসলাম, আবিদা, আমরা সবাই কমেন্ট করতেছি। জি জি, মুজিবনগর সরকার গঠন করা হয়েছে এই দিনে। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ হয় কবে? শপথ গ্রহণ এটা একটু বলেন আমারে, শপথ গ্রহণ হয় কবে? আমি একটু 10 এপ্রিল নিয়ে আরো আলোচনা করি। 10 এপ্রিল 1971 সালে কিন্তু আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র সেটা কি করা হয়? আনুষ্ঠানিকভাবে জারি করা হয়। স্বাধীনতার যে ঘোষণাপত্র জারি করা হয়, এটার নাম কি ছিল ইংরেজি? প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটা কিন্তু ডিক্লারেশন না, এটা হলো আমাদের কি প্রোক্লেমেশন, নট ডিক্লারেশন। ডিক্লারেশন কিন্তু না, প্রোক্লেমেশন মানে কি অফিসিয়ালি বা সরকারি, আর ডিক্লারেশন মানে কি ফর্মালি বা আনুষ্ঠানিক একটা ঘোষণা দেওয়া, সেটাকে বোঝানো হচ্ছে। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটা হলো কি আমাদের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা, আর প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেটা হলো আমাদের 10 এপ্রিল 1971 সালের যে স্বাধীনতার ঘোষণাপত্র সেটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, শপথ গ্রহণ 17 এপ্রিল। হ্যাঁ ঠিক আছে, সবার উত্তর। জি জি, হ্যাঁ শ্বেত শপথ, ঠিক আছে, আমি বুঝে নিয়েছি, সমস্যা নেই। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন আমাদের, সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক হয় কবে? সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক হয় কবে? এটা কেউ একজন আমারে বলেন। সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক, আমি অপশন বলতেছি এখানে, 23 মার্চ 1972, নাকি 10 এপ্রিল 1972, নাকি 11 এপ্রিল 1972, নাকি 17 এপ্রিল 1972? এটা বলছি কি সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক হয় কবে? এটা একটু কমেন্ট করে জানান আপনারা।
একটু কমেন্ট করেন সবাই আপনারা, আমি দেখি একটু আপনাদের কমেন্টগুলো। আচ্ছা আচ্ছা, আপনারা ঝামেলা লাগাই ফেলছেন অলরেডি। আচ্ছা, সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক হয় কবে? সংবিধান রচনা কমিটি, আমি কিন্তু গণপরিষদের কথা বলি নাই। আপনারা ঝামেলা লেগে ফেলছেন। এটা সঠিক উত্তর দেন। সঠিক উত্তর দিচ্ছেন আপনারা? এমরোজ, তনিমা, মোহনা আক্তার, ভাবনা, আর কেউ? আচ্ছা, আমরা একটু ইতিহাস থেকে আলোচনা করি। আচ্ছা, আমরা একটু আলোচনা করি। 23 মার্চ অ্যাকচুয়ালি কি ছিল আমাদের? 23 মার্চ ছিল কিন্তু আমাদের গণপরিষদ যে গ্যাজেট, সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়। তারপরে আমরা কি করছি? 10 এপ্রিল আমরা কি করছি? গণপরিষদ গঠন করেছি, বা গণপরিষদের যে অধিবেশন সেটা আমরা গঠন করেছি। এখানে কোশ্চেনটা হইলো, আমি একটু ক্রমিক থেকে দূরে সরে গেছি, এটা হলো সংবিধান রচনা কমিটির প্রথম বৈঠক। আমি কিন্তু জিজ্ঞাসা করি নাই যে সংবিধান রচনা কমিটি কবে গঠিত হয়। এখন আপনাদের কাছে কোশ্চেন, সব মিক্স করে ফেলছেন। হ্যাঁ, এখন আপনাদের কাছে কোশ্চেন, সংবিধান রচনা কমিটি কবে গঠন করা হয়? এটার একটু উত্তর দেন, তাহলে এগুলো সবগুলো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটু উত্তর করেন, তাহলে তারপর আমি সবগুলোর কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। গঠন হয় কবে? হ্যাঁ, সংবিধান রচনা কমিটি, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, শাসনতন্ত্র কমিটি, সবগুলোই সেম, সব সেম। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা, যে সংবিধান রচনা কমিটি গঠন করা হয়েছে কবে? গঠন, প্রথম বৈঠক, এই দুটো আমরা একটু পড়বো। আমরা কিন্তু 23 মার্চ আর 10 এপ্রিল এই দুটো সম্পর্কে কিন্তু আমরা জানি। 23 মার্চ আমাদের কি হয়েছে? আমাদের গণপরিষদের গ্যাজেটটা প্রকাশিত হয়েছে। 10 এপ্রিল আমরা গণপরিষদ গঠন করেছি। এখন আমরা দেখবো যে কি সংবিধান রচনা কমিটির বৈঠক, এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করবো আমরা। আপনারা একটু কমেন্ট করেন, আমি একটু ডিটেইলস পড়াই। তো গণপরিষদ আমরা কিসের জন্য গঠন করেছিলাম? সংবিধান রচনা করার জন্য গঠন করেছিলাম। তো গণপরিষদ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো কি, আমরা যদি সংবিধান গঠন করার জন্য একটা সংবিধান কমিটি একটা গঠন করি, তাহলে আমাদের অনেক ভালো হবে। তো তারা কিসের সিদ্ধান্ত নেয় যে কি, যে আমরা সংবিধান রচনা কমিটি গঠন করব। এই সংবিধান রচনা কমিটি এটা গঠন করা হয় কবে? 11 এপ্রিল 1972 সালে সংবিধান রচনা কমিটির গঠন করা হয় 11 এপ্রিল 1972 সালে। আর এই সংবিধান রচনা কমিটি যেটা বৈঠক হয় কবে? বৈঠক হয় 17 এপ্রিল 1972। বৈঠকের যেটা সেটা কিন্তু মিল আছে। দেখেন, আমরা কিন্তু দেখলাম গণপরিষদের প্রথম অধিবেশন, আমরা কি দেখলাম? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছে 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1971 সালে কি হয়েছে? মুজিবনগর সরকার গঠন করা হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং গৃহীত হয়েছে। তারপরে 17 এপ্রিল 1972 কি হয়েছে? সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয়েছে। দুইটা কিন্তু বৈঠকের সাথে মিল রয়েছে, বৈঠক বা অধিবেশনের সাথে কিন্তু মিল রয়েছে। আর 10 এপ্রিল 1971 সালে কি হয়েছে আমাদের? 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ হয়, আমাদের এই যে ঘোষণাপত্র যেটা ছিল সেটা পাঠ করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই 17 এপ্রিল কিন্তু আমাদের কি? 17 এপ্রিল কিন্তু আমাদের মুজিবনগর দিবস। তাহলে 10 এপ্রিল আর 17 এপ্রিলের মধ্যে আশা করি আর ঝামেলা হওয়ার কথা না। জি, এই যে জাফরিন ইসলাম, আপনি বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে গঠন 11 এপ্রিল আর 17 এপ্রিল কি? 17 এপ্রিল হইলো প্রথম বৈঠক। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। বৈঠকের সাথে কিন্তু মুজিবনগরের সাথে মিল রয়েছে। 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠন করা হয়। 10 এপ্রিল 1972 গণপরিষদের প্রথম অধিবেশন হয়। 17 এপ্রিল 1972 সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয়। 17 এপ্রিল 1971 কি হয়েছে? মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন, তার আগে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনাদের সামনে। সেটা হলো এই যে ইংলিশ 10টা বেসিক ক্লাস। যারা এখানে নতুন স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমরা কিন্তু সবগুলো বেসিক সহকারে অনেক সুন্দর করে পড়ানোর চেষ্টা করি। তো ইংলিশ 10টা বেসিক ক্লাস আছে, এই ক্লাসগুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি 5-6টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো দেখেন, এখানে পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে শুরু করে একবারে ন্যারেশন, ডিগ্রি সব নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এগুলো পড়লে যদি ভালোভাবে করেন, করার পর যদি আপনি মাস্টার গ্রামার বা অন্য গ্রামার থেকে যদি এগুলো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি অনেক ভালোভাবে আপনার ইংরেজি যে প্রিপারেশন সেটা হয়ে যাবে। প্র্যাকটিস মেইন বিষয়, ক্লাস করার পর ভালোভাবে প্র্যাকটিস করবেন।
আচ্ছা, তারপরে আসছে এই যে 10 সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের 3টা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। ফার্স্ট টাইমারদের জন্য ডিউ ফাউন্ডেশন 1 কোর্স একবারে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। সামনে ঢাকা ইউনিভার্সিটি অনুযায়ী প্রিপারেশন, বিউপি অনুযায়ী প্রিপারেশন, সিইউ অনুযায়ী প্রিপারেশন, আরইউ অনুযায়ী প্রিপারেশন। তারপরে আমরা দেখবো সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 কোর্স, এটা লঞ্চ করা হয়েছে, এটা 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলবে। ঠিক একই রকম ভাবে ক্লাস চলবে। তারপরে যারা জাস্ট বিবির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছে, FASS FSSS এই ফাউন্ডেশন কোর্সটাতে ভর্তি হতে পারে। আমাদের এখানে অন্যতম যে ব্যাপার সেটা হলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে বেসিক ক্লাসগুলো নেব, সেখানে ডাইরেক্ট তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ফ্রি ক্লাস আপনাদের তো আরো দামি দামি ক্লাস দেওয়া হয়েছে, এই ফ্রি ক্লাসগুলো নিয়ে আপনারা কি করবেন? আচ্ছা, তারপরে সেটটা ইনশিওর করার জন্য কি করতে হবে? রকেট, নগদ বা বিকাশে ক্যাশ ইন বা সেন্ড মানি করেন এই নাম্বারে, তাহলেই হয়ে যাবে, আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে। আরো যদি ডিটেইলস জানতে চান, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই, এখানে নক দিবেন, তাহলে আরো আপনাকে ডিটেইলস জানাই দেওয়া হবে এই ব্যাপারে। আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে একটু বলি, আমাদের টিমমেটটা কিন্তু অনেক স্ট্রং। আবির মাহমুদ রয়েছে, আমাদের দিনা আপু রয়েছে, পৃথা আপু রয়েছে, তারপরে আমাদের জারিন তাসনিম আপু রয়েছে, আমি রয়েছি। আমাদের থেকে আপনি দিনরাত 24 ঘন্টা সেবা নিতে পারবেন। যে কোনো কোশ্চেন সমস্যা জাস্ট আমাদেরকে নক দেবেন, তাহলেই হয়ে যাবে। দুঃখজনক ব্যাপার হইলো আমি অনেক স্টুডেন্টকে নক দিয়ে রাখছি, মানে আমাদের এখানে ভর্তি হওয়ার মাধ্যমে আমরা একটা ওয়েলকাম মেসেজ দিই আর কি। তো এটা মেসেজ দিয়ে রাখছি, অনেকে এখনো রেসপন্সও করে নাই। যেখানে আমি অন্যান্য যে মেসেজ রিকোয়েস্ট এগুলো ফালাই রাখি, সেখানে আমার মেসেজ রিকোয়েস্ট তারা ফালাই রাখছে। ব্যাপারটা অনেক দুঃখজনক। আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে মেসেজ দেই যে কি অবস্থা, কিরকম পড়াশোনা হচ্ছে, এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন, সংবিধান রচনা কমিটির মোট সদস্য কতজন? 469 জন, 403 জন, 34 জন, নাকি একজন? আমার কোশ্চেনটা এটা না, আমি আপনাদেরকে ডিটেইলস এই সবগুলোই লিখবেন। 469 লেখে কি মিল রয়েছে এটা লিখবেন, 403 রেখে কি মিল রয়েছে এটা লিখবেন, 34 1, এটা একটু সুন্দর করে লেখেন তো, দেখি তো কে লিখতে পারেন। আর যদি না পারেন জাস্ট এটার উত্তর দেন। সংবিধান রচনা কমিটি বা প্রণয়ন কমিটি বা শাসনতন্ত্র কমিটির মোট সদস্য কতজন ছিল? এটা একটু জানান আমারে, মোট সদস্য কতজন ছিল? আচ্ছা আচ্ছা, এটার উত্তর দিয়ে ফেলছেন আপনারা, অনেক সুন্দর। বাট এটা কি বলতে পারবেন কেউ একজন? মানে সুন্দর করে একটু লিখবেন যে 469 জন এটা কি ছিল, 403 জন কি ছিল, 34 জন কি ছিল, একজন কি ছিল। এটা যদি কেউ পারেন তো একজন লেখেন, সমস্যা নাই। আমি একটু আলোচনা করতেছি আমাদের সংবিধান রচনা কমিটি। সংবিধান রচনা কমিটি, আমি আবার একটু আগের ইতিহাসে যাব, আপনাদেরকে ডিস্টার্ব করব। সংবিধান রচনা কমিটি প্রথমে আমাদের 23 মার্চে কি হয়েছে? 23 মার্চে আমাদের গণপরিষদ আদেশ জারি হয়েছে। তারপরে 10 এপ্রিলে কি হয়েছে? আমাদের গণপরিষদ গঠন এবং প্রথম অধিবেশন হয়েছে। তারপরে 11 এপ্রিলে কি হয়েছে? আমাদের 11 এপ্রিলে সংবিধান প্রণয়ন কমিটি যেটা সেটা গঠন করা হয়। তারপর 17 এপ্রিলে কি হয়েছে? সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয়। আর এই সংবিধান প্রণয়ন কমিটির কতজন সদস্য ছিল? এটা সদস্য ছিল হইল 34 জন। বাকি অপশনগুলোর সাথে কি হবে এটা একজন কেউ বলতে পারবেন? হ্যাঁ, আপনারা কমেন্ট করতেছেন। তাসরিফা নুসরাত সিনথিয়া, হ্যাঁ, 469 গণপরিষদের সদস্য, 403 জন যুদ্ধের পর অবশিষ্ট ছিল, 34 জন সংবিধান কমিটি আর একজন ন্যাপ মুজাফফরের সদস্য ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা লিখতেছেন লিখে পাঠাতে পারেন, সমস্যা নাই। আমি একটু এটা আলোচনা করে দিই ডিটেলস। আমরা সবগুলো অপশন ব্যাখ্যা করব। 469 কি ছিল? আমাদের প্রাদেশিক পরিষদ এবং জাতীয় পরিষদের মোট সদস্য মিলে ছিল হইল 469 জন। প্রাদেশিক পরিষদের আমাদের কত ছিল? 300 ছিল আমাদের। তারপরে প্রাদেশিক পরিষদের আমাদের এখানে কত ছিল? 300 ছিল। আর একটা হইলো আমাদের জাতীয় পরিষদের ছিল 169 জন। মোট ছিল আমাদের 469 জন। 469 জনের 66 জন বিভিন্ন কারণে বাতিল হয়ে যায়। তারপরে আছে কতজন? 403 জন। 403 জন এটা কিন্তু গণপরিষদের সদস্য। আর 34 জন হইলো কি আমাদের? 34 জন হইলো সংবিধান রচনা কমিটির সদস্য। এই 34 জন। এখন আমাকে বলেন, এই সংবিধান রচনা কমিটির যে 34 জন সদস্য, এর মধ্যে যে বিরোধী দলীয় সদস্য ছিল তার নাম কি? বিরোধী দলীয় সদস্যের নাম কি? বিরোধী দলীয় সদস্যের নাম কি? এবং এখানে একজন নারী সদস্য ছিল, তার নাম কি? নারী সদস্য ছিল, তার নাম কি হবে? কেউ একজন আমাকে বলেন। আর এটা কি আপনারা লেখছেন?
আচ্ছা, এটার একটু উত্তর দেন। এই যে 34 জন যে ছিল আমাদের সংবিধান প্রণয়ন কমিটি বা সংবিধান রচনা কমিটির, এই সংবিধান প্রণয়ন কমিটি বা রচনা কমিটির 34 জনের মধ্যে কতজন বিরোধী দলীয় ছিল এবং তার নামটা কি, এবং একজন নারী সদস্য ছিল, এই নারী সদস্যের নাম কি? দুইটা নাম একটু লিখে জানান, দুইটা নাম একটু লিখে জানান আপনারা। আর আমি একটু অপেক্ষা করি, আজান হচ্ছে, আপনারা একটু নাম লিখে জানান। সবাই একটু কমেন্ট করি, আমরা কমেন্ট করে জানাই। জি জি, আপনারা কমেন্ট করেন, এখানে কমেন্ট করে ফেলছে অলরেডি সাদাত, আবিদা, তারপরে এমরোজ, তারপরে মারিয়া। আচ্ছা, আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে। বিরোধী দলীয় সদস্য কে ছিল? বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত, যিনি কোথাকার ছিল? ন্যাপ মুজাফফরের ছিল, ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি। আচ্ছা, তারপর নারী সদস্য ছিল রাজিয়া আক্তার বানু। রাজিয়া আক্তার বানু, রাজিয়া আক্তার বানু। এটা কিভাবে মনে রাখবেন জানেন? রাজিয়া আক্তার বানু সুন্দর করে মনে রাখতে পারেন। এই যে রাকিব ভাইয়া, রাকিব, এই যে র আকার আর এখানেও কিন্তু র আকার, সহজে কিন্তু মনে রাখতে পারেন রাকিব ভাইয়া আর রাজিয়া দিয়ে। নামটা কিন্তু অনেক সুন্দর আছে, এভাবে কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারি। তো আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই। এই বেগম রাজিয়া আক্তার বানু, এই রাজিয়া যে ছিল, রাজিয়া কে ছিল জানেন? রাজিয়া, দুইটা নামই দেওয়া আছে। আমি যেহেতু আপনাদেরকে বললাম অনেক জায়গায় বেগম রাজিয়া দেওয়া আছে, অনেক জায়গায় রাজিয়া আক্তার বানু দেওয়া আছে আর কি, সো এটা নিয়ে আপনার প্যারা খাওয়ার দরকার নাই। রাজিয়া বানু দেওয়া আছে, রাজিয়া আক্তার বানু, সবগুলো হয় আর কি, রাজিয়া থাকলেই হয়ে যাবে। এই রাজিয়া কে জানেন? রাজিয়া একজন ব্যক্তির নাতনি। রাজিয়া, রাজিয়া, বলেন তো ইনি কার নাতনি হতে পারে? মানে এনার নানার নামটা কি? নানার নাম আমি যদি দেই আর কি অপশন, তাজউদ্দিন, তাজউদ্দিন, এনার নানার নাম আমি ইয়ে করে দিলাম, আর প্যারা দিব না যে এনার দাদা হবে নাকি নানা হবে, নাতনি, বাট এনার নানার নাম কি হবে তাকে দিয়ে আমরা ভালোভাবে চিনবো আর কি। নাকি তাজউদ্দিন, নাকি মনসুর, নাকি আমাদের ফজলুল হক, সেটা বাংলাকে ফজলুল হক, এই তিনটার মধ্যে কোনটা হবে? আরেকটা অপশন দিলাম সোহরাওয়ার্দী। সোহরাওয়ার্দী, সোহরাওয়ার্দী। আমাকে একটু জানাও যে রাজিয়া আক্তার বানু বা রাজিয়া বানু বা বেগম রাজিয়া বানু ইনি আসলে কার নাতনি ছিল বা এনার নানার নাম কি ছিল? আচ্ছা, এই যে টেকনিকটা বলে হাসতেছো, সমস্যা নাই, এটা অনেক সুন্দর টেকনিক, রাকিব রাজিয়া। তো এটা একটু বলো আমারে, রাজিয়া আক্তার বানু বা রাজিয়া বানু ইনি আসলে কার নাতনি ছিলেন? কার নাতনি ছিলেন? সেটা বাংলাকে ফজলুল হক, তাজউদ্দিন, নাকি সোহরাওয়ার্দী, নাকি আরেকটা কি দেওয়া আছে, নাকি মনসুর? এই চারটার মধ্যে কোনটা হবে? কেউ একজন বলি। আচ্ছা, কমেন্ট করেন দেখি আপনাদের প্রেডিকশন কিরকম আছে আর কি। আমি বলি এই ব্যক্তিটা অনেক বেশি একজন লিজেন্ডারি পার্সন ছিল। যখনই নির্বাচন আসছে তখনই তিনি আসছে, যখনই নির্বাচন আসছে তখনই তিনি আসছে। তিনি আমাদের 37-এর প্রাদেশিক নির্বাচন করেছে, 54 যুক্তফ্রন্ট নির্বাচন করেছে, সবগুলোতে তিনি আসছিল। আর তিনি এমন একজন ব্যক্তি যিনি সবসময় জিন্নার বিরোধিতা করতো। জিন্না যদি বলতো ডান দিকে, ও বলতো বাঁ দিকে। জিন্না বলছে দ্বিজাতি তত্ত্ব, আর ইনি বলছে হইলো যে লাহোর প্রস্তাব, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠতার উপর ভিত্তিতে ভাগ করা হবে। এত কিছু বলার পরও পারবেন না? আমি ক্লু দিতে দিতে সবকিছু দিয়ে ফেলছি। এবার শিওর, হ্যাঁ, শেরে বাংলাকে ফজলুল হকের নাতনি ছিল। শেরে বাংলা যেমন বাঘ ছিল, শেরে বাংলায় ফজলুল হকের নাতি ইনিও একজন এরকম বাঘ ছিল। এই যে রাজিয়া বানু, রাজিয়া বানু, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। রাজিয়া বানু তাহলে কার নাতনি ছিল, বা রাজিয়া বানুর নানা কে ছিল? রাজিয়া বানুর নানা ছিল শেরে বাংলা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে সংবিধান রচনা কমিটির আমাদের কাহিনী সবকিছু শেষ। 469 জন, প্রথমে ছিল 66 জন বাদ হয়ে যায়, মোট 403 জনে গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদ করতে কি করা হয়? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই কমিটির মধ্যে ছিল একজন বিরোধী দলীয় সদস্য আর একজন ছিল কি আমাদের নারী সদস্য। এই একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
বেগম রাজিয়া বানু, ডক্টর কামাল হোসেন, মানবেন্দ্র নারায়ণ লারমা, সুরঞ্জিত সেনগুপ্ত। সংবিধান তৈরির সাথে এই সবগুলো ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত। আর প্রশ্ন আসলে সংবিধান তৈরির ইতিহাস যেটা, এখান থেকেই প্রশ্ন আসবে। আর কিছু গুরুত্বপূর্ণ যে রয়েছে, আমাদের অনুচ্ছেদ রয়েছে, সেগুলো দেখাই দেবো বেসিক ক্লাসে, ওগুলো জাস্ট ভালোভাবে পড়বা তাহলেই হয়ে যাবে। আমরা তফসিল নিয়ে আলোচনা করবো, প্রস্তাবনাতেও যাবো, মূলনীতিতেও যাবো, তারপর বাংলাদেশের সাংবিধানিক নাম কি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নাকি দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। হ্যাঁ, আমরা সবাই উত্তর করতেছি এটা। জি জি, আমরা সবাই উত্তর করতেছি, ঠিক আছে। হ্যাঁ, উত্তর করতে থাকেন আপনারা, আমি নেক্সট আপনাদেরকে দেখাই। তো আমাদের সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য কতজন? 34 জন সদস্য। এর মধ্যে সভাপতি হইল একজন সভাপতি, আর বাকি 3 জন সাধারণ সদস্য। এই সাধারণ সদস্য 33 জন। এই সাধারণ সদস্য 33 প্লাস সভাপতি, এনার মিলে সর্বমোট গঠন করা হয় কতজন? 34 জন। বেগম রাজিয়া বানু, এনার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কি? এনার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন হইল নারী সদস্য। সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র সভাপতি, একমাত্র সভাপতি। তারপরে আসতেছে সুরঞ্জিত সেনগুপ্ত। ইনি হইল সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয়, ইনি ছিল ন্যাপের ছিল। তো কেউ একজন মানবেন্দ্র নারায়ণ লারমা, ইনার সম্পর্কে কেউ একজন বলেন, ইনি কি অ্যাকচুয়ালি আমাদের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল কিনা? এই মানবেন্দ্র নারায়ণ লারমা, এটা একজন বলি আমরা, বা ইনার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেন, আমারে এক্সট্রা একটা ইনফরমেশন দেন এই মানবেন্দ্র নারায়ণ লারমা সম্পর্কে। ইনি কোন দলের ছিল এটা অন্তত বলেন, ইনি কোন দলের ছিল মানবেন্দ্র নারায়ণ লারমা? আর এখানকার যে 34 জন সদস্য আছে না, নাম মুখস্থ করা লাগবে না, বাট এক নজরে দেখবেন। আমি কিন্তু বেসিক ক্লাসে এগুলো রাখবো, 34 জনের নাম সুন্দর করে সাজাই দেবো, আপনারা একটু এক নজরে দেখে নেবেন। তো বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ইনি কোন দলের ছিল? ইনি কি দলীয় ছিল নাকি নির্দলীয় ছিল, এটা জানতে চাচ্ছিলাম, এটা একটু বলেন। আপনারা তো জেনে অবাক হবেন, এই যে সুরঞ্জিত, আপনি উত্তর করেন, সুরঞ্জিত সেনগুপ্ত ইনি কিন্তু সংবিধানে প্রচুর কথা বলছে, এখানে ভুল ধরছে, এইটা করছে, ওইটা করছে, মানে যাবতীয় কিছু সুরঞ্জিত সেনগুপ্ত এরকম করে করছিল। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে, ঠিক আমি যেমন পাকিস্তান আমলে যে বিষয়গুলো তুলে ধরতেছিলাম, সুরঞ্জিত সেনগুপ্ত ঠিক এরকম ভাবে কাজ করতেছিল। সুরঞ্জিত সেনগুপ্তকে তারা অনেক সুযোগ দিয়েছে, যেহেতু বিরোধী দলীয় একমাত্র সদস্য ছিল। জি জি, স্বতন্ত্র, এটাই আমি জানতে চাচ্ছিলাম, মানবেন্দ্র নারায়ণ লারমা। ওই যে আমাদের 403 জন ছিল, এই 403 জনের মধ্যে ইনি ছিল একজন কি স্বতন্ত্র, অন্য আরেকজন ছিল, আর আরেকজন ছিল এই যে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত যিনি ছিল বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা, আমাদের একেবারে বার্নিং কোশ্চেন, কনফিউশন কোশ্চেন, যে ভাইয়া এটার উত্তর কোনটা হবে সঠিক? বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম কি? আচ্ছা, ইংরেজি না, প্রথমে আপনারা বাংলাটা বলেন, বাংলাটা কি এটা বলেন, বাংলাটা কি? বাংলাদেশের সাংবিধানিক নাম কি, বা বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, এটা একটু বলেন কেউ একজন আমারে। আর এটার উত্তর করেন, বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, পিপলস ডেমোক্রেটিক অফ বাংলাদেশ, নাকি দ্য পিপলস ডেমোক্রেটিক অফ বাংলাদেশ, নাকি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? এবং বাংলা কি, প্রথমে আপনারা বলবেন বাংলাটা কি, বাংলাদেশের সাংবিধানিক নাম কি, বা বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি, এটা কেউ একজন বলেন, আমি সবার উত্তর নেব এটা। আপনারা উত্তর করেন সবাই, আমি দেখবো এটা। আচ্ছা, আপনারা যে উত্তরটা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা সঠিক উত্তর। বাংলাদেশের সাংবিধানিক নাম বা রাষ্ট্রের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এখন এই চারটা অপশনের মধ্যে আপনি কোনটা দাগাবেন পরীক্ষায় আসলে? এবং এটা কিন্তু একবার পরীক্ষায় আসছিল, তখন ঝামেলা হয়েছিল। কি ঝামেলাটা হয়েছিল আমি সেটা বলে দিচ্ছি, বলে দিয়ে আমি সঠিক উত্তরটা বলে দেবো। এটার একটু উত্তর করেন কোনটা হবে। আচ্ছা, আপনাদেরকে সহজ করে দিলাম, এই দুইটা হবে না, ডেমোক্রেটিক এর সাথে যাবে না, প্রজাতন্ত্র যেহেতু সেহেতু রিপাবলিক। এ হবে নাকি ডি হবে? এই দুইটার মধ্যে বলেন, মানে ক নাকি খ, এই দুইটার মধ্যে কোনটা হবে? এই দুইটার মধ্যে কোনটা হবে? আপনার বইয়ে যেটাই থাক, আজকে আমি যেটা বলবো সেটাই সঠিক উত্তর। আপনারা একটু বলেন, এটা একটু বলেন সবাই।
আমি জানি আপনারা নির্দিষ্ট একটা বই থেকে একটা বলতেছেন সবাই, দেখি অন্তত একজনের সঠিক উত্তর থাকা উচিত এখানে। একজন অন্তত সঠিক উত্তর দেন। সঠিক উত্তর বলতেছেন তার মানে বুঝতেই পারতেছেন যে ওইটা হবে না, অন্যটা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা যেটা উত্তর দিয়েছেন সেটা একেবারেই ভুল উত্তর। আপনারা বলতে পারেন যে ভাইয়া একবার তো পরীক্ষায় আসছিল, ভাই পরীক্ষায় যখন আসছিল সেখানে সঠিক অপশনটা ছিল না, আর সংবিধানে যেটা লেখা আছে সেখানে দা আছে, আমি নিজে সংবিধানে দেখছি দা আছে, বাট দাটা এখানে ক্যাপিটাল লেটারে নাই, এরকম করে দা আছে। দা ইউজ করা হয় কখন? নির্দিষ্ট করার জন্য, যখন তার সামনে কোনো কিছু একটা থাকবে। যদি আপনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সাংবিধানিক নাম কি, তখন আপনি দেখাবেন কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। যত সিনিয়র টিচার আছে সবাইকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সবার উত্তর সেম হবে, এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বা আপনার পাসপোর্টে দেখতে পারেন লেখা আছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা লেখা আছে। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কোশ্চেন করি আমি, সেটা হলো বাংলাদেশের সংবিধানের নাম কি? আচ্ছা, ওটা আমি পরে পড়াবো। কিসের জন্য সঠিক উত্তর এবং দা কিসের জন্য হইলো না এটা আমি পড়াচ্ছি, দাঁড়ান আমি সংবিধানের নামটা পরে পড়াচ্ছি, এখন জাস্ট এটা পড়াই। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটার অর্থ কি হইলো? বাংলাদেশ, সরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা হলো বাংলাদেশের সাংবিধানিক ইংরেজি নাম। এর আগে দা হবে না। দা হবে কখন? যখন নাউন এবং প্রিপজিশনটা থাকবে, তখন দা দ্বারা সেই নাউনকে নির্দিষ্ট করা হবে। যদি বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, আমি যদি লিখি একটু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, তাহলে কি হবে? এটা গভর্নমেন্ট অফ, এখন আসবে দা, অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যখন এর আগে কোন একটা নাউন আসবে, সেই নাউনকে নির্দিষ্ট করার জন্য এই দাটা বসবে, তখন কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সংবিধানের নাম মেবি এমসিকিউতে দেওয়া আছে, আমি পরে সলভ করাবো। এটা সঠিক উত্তর না। যদি কখনো আপনি দেখেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নাই, তখন আপনি যেটা দেখাবেন সেটা দেখাবেন হলো দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা একবার জব ভর্তি পরীক্ষায় আসছিল, বাট সেখানে এই পিপলস এর এখানে এসটা ছিল না, আর পিপলস না হইলে তো হবে না, পিপলস না হইলে তো হবে না, সেই জন্য সব দিক থেকে মনে হচ্ছে না এটা ঠিক আছে, তখন এটাকে সঠিক উত্তর দেওয়া হয়েছে। বহু নির্বাচনী মানে চারটার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, সেটা হবে সঠিক উত্তর। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটাই হবে সঠিক উত্তর। এর আগে যদি নাউন থাকে তখন হবে গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটার কখনোই সমস্যা করবেন না। আমি জানি আমি নিজেই আপনাদেরকে যে বইটা সাজেস্ট করছি সেটা প্রথম পৃষ্ঠাটা লেখা আছে, বাট ওইটা অ্যাকচুয়ালি ভুল, ওটা হবে না। যারা বই থেকে পড়ছেন আর কি তাদের দুঃখিত, ওটা অ্যাকচুয়ালি হবে না। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এর আগে দা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যখন বলা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার, তখন হবে গভর্নমেন্ট অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আপনাদের কারো কি পাসপোর্ট নাই? পাসপোর্ট থাকলে তো পাসপোর্টে দেখতে পারেন। আচ্ছা, এই যে আমাদের নেক্সট কোশ্চেন, এটার মাধ্যমে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখি চলেন, বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম কি? এই দুটার মধ্যে কোনটা হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, এটা সংবিধান, সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই দুটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এটা একটু আমাকে জানান। আর ওইটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দা হবে না। সংবিধানের পূর্ণ নাম কি? বাংলাদেশ সংবিধানের পূর্ণ নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, কোনটা হবে? এটা একটু উত্তর করি আমরা সবাই, সবাই উত্তর করি দ্রুত দ্রুত। নট শিওর হওয়া লাগবে না, আপনারা জানান, আমি উত্তর দিয়ে দিব এটা। আচ্ছা, মোহন আক্তার ভাবনা, আপনাদের মধ্যে কনফিউশনের মধ্যে ফারাই দিছি। এই দুইটা কোশ্চেন অনেক বেশি কনফিউশন ছিল আর কি, আমি এই কনফিউশন গুলা সলভ করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, আপনারা উত্তর করেন, আমি এটার অ্যান্সার করে দিচ্ছি। বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম কি? বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা হলো আমাদের সংবিধানের পূর্ণ নাম। দেখেন, এটা যদি হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, তাহলে কি হলো ভাই? সংবিধান এটা নাউন, তার আগে এটা অ্যাডজেক্টিভ, তার আগে এটা অ্যাডজেক্টিভ, মানে কি বাংলাদেশ সংবিধান গণপ্রজাতন্ত্রী সংবিধান, মানে কেমন একটা হয়ে গেল না? তো এটা হবে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, বিষয়টা কি ক্লিয়ার কিনা এটা একটু জানান। বাংলাদেশ সংবিধান হবে না, ক হবে না,
ক হবে না, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আপনারা আজকে কি করবেন, এটা পড়ার পর আপনার বই থেকে সংবিধান টপিকটা কমপ্লিট করে নেবেন এবং আপনি গুগলে যে সংবিধানটা সার্চ করবেন, সংবিধানের ইংরেজি নাম কি, বাংলা নাম কি। এই যে আমরা তখন পড়লাম না, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখন আসবে কিন্তু কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কনস্টিটিউশন যখন আসবে তখন কিন্তু আবার ওই অফ দ্য আসবে, এটাকে মডিফাই করার জন্য আর কি, নির্দেশ করার জন্য, মডিফাই করার জন্য আর কি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্যারা প্যারা তো কেবল শুরু, আপনারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছেন আর কি। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর বাংলাদেশ সরকার, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর যদি বলা হয় কখনো বাংলাদেশের সরকারের নাম কি, তখন কি হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যখন গভর্নমেন্টের কথা উল্লেখ করবে তখন জাস্ট আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তার সাথে একটু যোগ করে দেবেন আর কি। জেসমিন চৌধুরী ক্লিয়ার, মোহনা আক্তার পাবনা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ক্লিয়ার হয়েছেন এই জন্য আর কি, আপনাদেরকে ধন্যবাদ দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের এটা, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের এবং সেই সংবিধান কত অনুচ্ছেদ? কত অনুচ্ছেদ? কত অনুচ্ছেদ এটা একটু বলবেন। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? আমাদের নেইবার কান্ট্রি, ভারত, যুক্তরাষ্ট্র, ভুটান নাকি মোনাকো। সংবিধানের সাথে জড়িত এই চারটা দেশ আছে। চারটা দেশ সম্পর্কে যদি আপনি ভালো একটা ধারণা নেন তাহলে আপনার কখনোই ঝামেলা হবে না কোন সংবিধান বড়, কোন দেশের সংবিধান ছোট, শব্দের সংখ্যায় ছোট নাকি অনুচ্ছেদ সংখ্যায় ছোট, এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে সব ধরনের কোশ্চেনই অ্যাকচুয়ালি রাখা হয়। এটা যেহেতু লাইভ ক্লাস, বেশিক্ষণ তো নেওয়া হয় না, অল্পক্ষণে আর কি এরকম করে আমরা সলভ করতেছি যতটুকু পারা যায় আর কি। এটার একটু উত্তর দিই আমরা, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? আচ্ছা, যুক্তরাষ্ট্র সম্পর্কে একটা ইনফরমেশন লেখেন সংবিধানের, ভুটান সম্পর্কে লেখেন একটা, মোনাকো সম্পর্কে লেখেন একটা, মোনাকো সম্পর্কে লেখেন, এই তিনটা দেশ সম্পর্কে লেখেন একটু। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া। আমরা সেভেন সিস্টার দখল করতে চাইলাম, সেভেন সিস্টার দখল করতেছে আমাদের চীন, এটা তো কোনো কথা হইলো? সেভেন সিস্টার তো আমরা হারাই ফেলতেছি। চীন সেভেন সিস্টার দখল করা মানে আমাদের দুঃখজনক ব্যাপার। সেভেন সিস্টার আমাদের, ওরা কেন নিবে ভাই? এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার। আচ্ছা, আপনাদের উত্তর ঠিক হয়েছে, এটা উত্তর ঠিক হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারতের। অনুচ্ছেদ কয়টা বলতে পারবেন? অনুচ্ছেদ, অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ কয়টি এটা একটু বলেন। এমরোজ, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট সংবিধান। আচ্ছা ঠিক আছে, আমি সলভ করে দেবো এটা। এটা একটু বলেন, আমরা এটা আলোচনা করে ফেলছি, এটা কিন্তু মুখস্থ টপিক, আমার বোঝানোর কিছু নাই, জাস্ট কয়েকটা ইনফরমেশন দিয়ে বোঝাই দিব তাহলেই হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? বড় সংবিধান হইলো আমাদের এই যে ইন্ডিয়া, ভারতের। ভারতের হইলো সবচেয়ে বড় সংবিধান। আচ্ছা, অনুচ্ছেদ কয়টা এটা একটু আমরা কমেন্ট করি একটু, আপনি একটু কমেন্ট করেন, আমি একটু। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করেন, এক সেকেন্ড। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন, আপনারা হোয়াটসঅ্যাপও দিয়ে রাখছেন একটু। আচ্ছা, আমি একটু করি আর কি, আব্বু ফোন দিছিল তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা সলভ করে দিচ্ছি। একজন একটা বলছেন, তারপর থেকে আরেকজন ওইটাই কমেন্ট করছেন, এটা ব্যাপারটা সুন্দর ছিল। ভারতের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা হইলো কতটি আমাদের? 470টি অনুচ্ছেদ হইলো ভারতের সংবিধানের, যেটা সবচেয়ে বড় সংবিধান। আর যুক্তরাষ্ট্র আর ভুটানের এটার অনুচ্ছেদ কত? এটার অনুচ্ছেদ হইলো 7টা। অনুচ্ছেদের দিক দিয়ে এটা হইলো ছোট। আর মোনাকো যে এটা হইলো শব্দ সংখ্যার দিক দিয়ে ছোট, শব্দ সংখ্যার দিক দিয়ে ছোট এইটা। তো আপনাকে যদি বলে যে সবচেয়ে বড় সংবিধান কোনটা, সেটা ভারতের 470, সব দিক দিয়ে বড়। যদি কখনো বলে যে অনুচ্ছেদের দিক দিয়ে কোনটা ছোট, তখন যুক্তরাষ্ট্র ভুটান দুইটাই হবে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে কোনটা? তারপরে হলো মোনাকো। মোনাকো হলো শব্দ সংখ্যার দিক থেকে। আমি মনে করি যে কখনোই ঝামেলা করবে না তারা, যে কোনো একটা অপশন দিয়ে রাখবে যুক্তরাষ্ট্র ভুটানের মধ্যে। না হয় যদি মোনাকো দেয় তাহলে যুক্তরাষ্ট্র ভুটান অপশনে দেবে না, আর যদি মোনাকো দেয় তাহলে শব্দ সংখ্যার যে বিষয়টা সেটা অবশ্যই অবশ্যই তারা উল্লেখ করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার আপনাদের।
আটকে গেছে? আটকে যাওয়ার তো কথা না। আচ্ছা সবাই একটু চেক করি তো আটকে গেছে কিনা। কোন বই আপনি 448 পাইছেন? আমার একটু স্ক্রিনশট দিয়েন তো, মানে পিক তুলে পাঠাই দিয়েন আর কি, আমি দেখে জানাই দেবো আপনারে। মেবি ওটা টাইপিং মিস্টেক ছিল, 470 হবে। আচ্ছা তারপরে আমরা দেখি চলেন, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান আমাদের ভারতের দেখে ফেললাম। তারপরে যুক্তরাষ্ট্র, ভুটান, এখানে 7টা অনুচ্ছেদ রয়েছে। আর মোনাকো শব্দ সংখ্যার দিক দিয়ে এটা হলো ছোট। আচ্ছা আমার লেখা সবকিছু কি ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা এটা একটু কেউ যদি বলতেন। আচ্ছা আটকে গেছে কিনা এটা একটু জানান তো, মেবি তো ঠিকঠাক থাকার কথা। আচ্ছা দেখা যায় সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আর নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হলো হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেনি কতজন, এটা একটু বলেন। 1 2 3 নাকি 4? এটা অনেক বড় একটা কনফিউশন কোশ্চেন। আমি পড়াইছিলাম স্টুডেন্টকে, বাট ও ভুলে তার মাথার মধ্যে একটা বিষয় আছে, যার কারণে বিউপিতে ও এটা ভুল করে দাগায় আসছিল, ভুল করছিল আর কি। তো আপনারা যাতে ভুল না করেন এই আমি কনফিউশনটা ক্লিয়ার করে দেব। অনেকেই এখন উত্তর দিবেন 1, অনেকেই উত্তর দিবেন হইলো 4। দেখি কে কোনটা উত্তর দেন, আমি একটু প্রতিযোগিতা দেখি। আমি স্লো, আমি যে দ্রুত কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আরো তাহলে জোরে কথা বলবো। আচ্ছা এটার একটু উত্তর করি আমরা। যে হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেনি কতজন, 1 2 3 নাকি 4? এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে, 1 2 3 নাকি 4? এটা একটু উত্তর করি আমরা। আচ্ছা আচ্ছা আমি জানি আপনারা সবাই এটার মধ্যে ঝামেলা করে ফেলবেন। এই যে 1 আর 4 এর মধ্যে দেখেন মেইনলি ঝামেলা করার কারণ কি, আমি একটু আপনাদেরকে ডিটেইলস এটা বোঝাই। আমাদের মূল সংবিধানে স্বাক্ষর করেনি হলো 4 জন ব্যক্তি। তার মধ্যে অন্যতম একজন হইল সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত। 2 নম্বর রয়েছে মানবেন্দ্র নারায়ণ লারমা। মানবেন্দ্র নারায়ণ লারমা। নারায়ণ লারমা ইনি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের ব্যাপারটা তুলে ধরছিল, যে সবাইকে কিসের জন্য বাঙালি বলবো, আমরা বাংলাদেশি বলবো। তারপরে আসতেছে আজিজার রহমান। আজিজার রহমান। তারপরে আসতেছে জলিল আহমেদ। জলিল আহমেদ। দেখেন ব্যাপারটা হলো কি, হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেনি কতজন? হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেনি মোট 4 জন। আপনাকে কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করা হয় নাই হস্তলিখিত মূল সংবিধানে সংবিধান প্রণয়ন কমিটির কতজন স্বাক্ষর করে নাই, সংবিধান প্রণয়ন কমিটির কতজন স্বাক্ষর করেন এটা কিন্তু জিজ্ঞাসা করে নাই। আর কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিল, সুরঞ্জিত সেনগুপ্ত। ইনি কোন দলের ছিল, ন্যাপের ছিল। আপনারা জানেন যে ন্যাপ তো বিরোধী দলীয়, আর সুরঞ্জিত সুরঞ্জিত পড়তে পড়তে আপনাদের মাথার মধ্যে একটাই ঢুকে গেছে ব্যাপার, যে একজনই স্বাক্ষর করে নাই, তিনি কে, সুরঞ্জিত সেনগুপ্ত। ভাই এখানে সংবিধান প্রণয়ন কমিটির কথা বলে নাই, এখানে কিন্তু সংবিধান প্রণয়ন কমিটির কথা বলে নাই। আরো কয়েকজন রয়েছে, মানবেন্দ্র নারায়ণ লারমা যিনি উপজাতি ইস্যুতে স্বাক্ষর করে নাই। আরো কয়েকজন দ্বিমত প্রকাশ করেছিল, আজিজার রহমান আর হলো জলিল আহমেদ। এই মোট 4 জন স্বাক্ষর করে নাই। এই 4 জন কোনটার মধ্যে স্বাক্ষর করে নাই, এই 403 জনের মধ্যে স্বাক্ষর করে নাই। তাহলে হস্তলিখিত যে মূল সংবিধান ছিল এখানে মোট কতজন স্বাক্ষর করেছে, 399 জন স্বাক্ষর করেছে, মোট 4 জন স্বাক্ষর করে নাই। আপনারা যেটা ভুল করলেন, এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, আমি জানি এটা আপনারা ভুল করবেন, এই জন্য আজকে আমি এই কোশ্চেন গুলো রাখছি। সুরঞ্জিত সেনগুপ্ত যেটা আপনারা বললেন না এই 1, এটা কিন্তু ভুল। মোট স্বাক্ষর করে নাই এখানে 4 জন, মোট স্বাক্ষর করে নাই কতজন, 4 জন। সুরঞ্জিত সেনগুপ্ত, মানবেন্দ্র নারায়ণ লারমা, তারপরে আজিজার রহমান, আর একটা হইলো কে জলিল আহমেদ। এই মোট 4 জন স্বাক্ষর করে নাই। তার মধ্যে অন্যতম ব্যক্তি হলো আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত। তো বলেন, আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা কি ক্লিয়ার কিনা? আমি কিন্তু আজকে কনফিউশন কোশ্চেন গুলো আলোচনা করতেছি, আমাকে একটা থ্যাংক ইউ দেওয়া উচিত আপনাদের। আচ্ছা এমরোজ, সুরঞ্জিত সেনগুপ্ত স্বাক্ষর করে নাই, ঠিক আছে, বাট মোট স্বাক্ষর 4 জন করে নাই। মোট স্বাক্ষর 4 জন করে নাই। যদি আপনাকে বলা হতো যে কমিটির কতজন করে না, তখন আপনি সুরঞ্জিত সেনগুপ্তকে বলতে পারতেন, ওনার নাম যদি অপশনে দেওয়া থাকতো তাহলে আর কি। হ্যাঁ এই যে তাসরিফা সুন্দর করে লেখছেন, গণপরিষদের 4 জন স্বাক্ষর করে নাই আর কমিটির 1 জন স্বাক্ষর করে নাই, এই যে সুরঞ্জিত সেনগুপ্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আপনাদের আশা করি বিষয়টা ক্লিয়ার।
জি জি, এই দুইটা কিন্তু ঝামেলা। তো মেইনলি আমরা কয়টা ঝামেলা পড়লাম আজকে? সবচেয়ে বেশি ঝামেলা যে কোশ্চেনটা ছিল সেটা হলো বাংলাদেশের সাংবিধানিক নাম কি। বাংলাদেশের সাংবিধানিক নাম হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেওয়া হবে না কখনো। যদি আপনি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ না দেখেন তখন আপনি কি করবেন? দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশকে দাগাবেন। তারপর আরেকটা কোশ্চেন ছিল আমাদের সংবিধানের নাম কি। আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধানের নাম কি? এটা কি হবে আমাদের? এটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখানে আপনাকে কি করতে হবে? বাংলাদেশের অফ যুক্ত করা হয়েছে, কনস্টিটিউশন অফ দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের। অফ থাকলে কি হয়? প্রিপোজিশন র এর যুক্ত হয় না? এটার কথা আর কি বললাম আমি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই দুইটা ঝামেলা ছিল। আর একটা হলো মূল সংবিধানে স্বাক্ষর করে নাই কতজন? স্বাক্ষর করে নাই হইলো 4 জন। আর ওই যে আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত ওই কমিটির ছিল আর কি, উনি সবচেয়ে বেশি আলোচিত, তো এই জন্য আর কি ওনারটাই আমরা বারবার ভুল করতেছিলাম। আশা করি আজকের পরে থেকে আর এই যে সংবিধান তৈরি যে ইতিহাস, এটা নিয়ে আর প্রবলেম হবে না। আর আপনারা এখানে ব্যাচের যারা আছেন আর কি, আমি বেসিক ক্লাসে এগুলো ডিটেইলস ক্লিয়ার করে দেবো, এগুলো নিয়ে আপনারা প্যারা নিয়েন না। আপনাদেরকেও ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আচ্ছা, কোন ঘটনায় মৌলিক অধিকার রহিত হয়? কোন ঘটনায় আমাদের যে মৌলিক অধিকার সেটা রহিত হয়? জরুরি আইন, হরতাল, অবরোধ নাকি লক আউট? এই চারটার মধ্যে কোনটার মাধ্যমে মৌলিক অধিকার রহিত হয়? এটা কিন্তু একেবারে নর্মাল কোশ্চেন, একেবারে নর্মাল কোশ্চেন। চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে কিসের মাধ্যমে করা হয়। আরে নিলয়, তুমি যদি আমাকে প্রথমে একটু ধন্যবাদ দিতা, তোমার দেখা দেখি সবাই দিত, তাহলে তো হয়ে যাইতো। আমার কি দুর্দিন চলে আসছে, ধন্যবাদ নেওয়া লাগতেছে এরকম করে আর কি, দুঃখজনক ব্যাপার। এটা একটু বলেন, জাস্ট এমনিতেই সিম্পল চিন্তা করলে আপনি পেয়ে যাবেন। জাস্ট চিন্তা করলেই পেরে যাবেন যে মৌলিক অধিকার কোনটার মাধ্যমে হতে পারে, রহিত হতে পারে। মৌলিক অধিকার, আপনার যে মৌলিক অধিকার সেটা কোনটার মাধ্যমে রহিত হতে পারে? নেক্সট আর কেউ বলেন? আপনারা দুইজন বলছেন। নাসরিন জ্যোতি আপু, আপনি একটু উত্তর করেন, আপনি শুধু ইমোজি দিচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু সঠিক উত্তর হলো কি? জরুরি আইন। সরকার কর্তৃক যখন জরুরি আইন করা হবে বা রাষ্ট্রপতি কর্তৃক যখন জরুরি আইন করা হবে তখন কিন্তু আপনার মৌলিক অধিকারটা হরণ করা হবে। আপনি বাইরে যাইতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, রাষ্ট্রটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য যে কোনো আইন করতে পারে, এটা কিন্তু এই জরুরি আইনের মধ্যে রয়েছে। আচ্ছা, তারপরে আমাদের নেক্সট কোশ্চেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন? প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, স্পিকার নাকি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল? বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট নাকি স্পিকার নাকি জুডিশিয়াল কাউন্সিল? আমি কিন্তু আমাদের সংবিধান তৈরির যে ইতিহাসটা আমাদের কমপ্লিট, সংবিধান তৈরির ইতিহাস একেবারে কমপ্লিট। এটা নিয়ে আর কোনো টেনশনই করতে হবে না, যা যা ছিল আমি সবকিছু নিয়ে আলোচনা করেছি। এখন আমরা সংবিধান সম্পর্কে একটু ইনফরমেশন দেখবো, তাহলেই হয়ে যাবে। জি জি, হৃদয় ভাঙ্গা ভালোবাসা, রিক্ত আমি ঋষ্য আমি, দেবার কিছু নাই, আছি শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই না? নাজমুস সাদাত মুয়াজ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে প্রেসিডেন্ট হবে এটা সঠিক উত্তর। আচ্ছা, কয়েকটা কোশ্চেন আমি আপনাদেরকে করি। প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করাবেন? আচ্ছা পিএম লিখি, এত লেখার ধৈর্য নাই। পিএম কে শপথ বাক্য পাঠ কে করাবেন এটা একটু বলেন। আর একটা হলো প্রধান বিচারপতি যে, তাকে শপথ বাক্য কে পাঠ করাবে? আমাদের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ কে করাবে? পিএম কে শপথ বাক্য পাঠ কে করাবে? আর প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ কে করাবে? প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ কে করাবে? এটার একটু উত্তর দেই আমরা। পিএম, প্রধান বিচারপতি, আর একটা হলো প্রেসিডেন্ট। এটার একটু উত্তর করি আমরা। এই যে এটার উত্তর করব একটু আমরা। পিএম কে কে শপথ বাক্য পাঠ করাবে? প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করাবে? আর প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করাবে? দুঃখিত ভালো করে না লেখার জন্য, আপনি একটু আলাদা করে লেখেন। পিএম কে কে করাবে? ঝামেলা করে ফেলছেন আপনারা। আর কেউ একটু কমেন্ট করি আমরা। সিনথিয়া আপু, ভুল হয়ে গেল। আচ্ছা, ভুল হয়ে গেছে আপনারটা, আপনি একটু সঠিক উত্তর দেন। দেখেন, প্রাইম মিনিস্টার যে, একে শপথ বাক্য কে পাঠ করাবে? প্রাইম মিনিস্টার সহ আরো মন্ত্রীরা যারা থাকবে একে করাবে হলো প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট করাবে। আপনারা একজন উত্তর দিয়েছিলেন যে দুটোই প্রেসিডেন্ট, সেটা সঠিক উত্তর। প্রধান বিচারপতি এনাকে শপথ বাক্য পাঠ করাবে, এনাকেও কিন্তু প্রেসিডেন্ট করাবে। আর প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করাবে? প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবে হইলো স্পিকার। বাট আমরা যখন দেখলাম যে আমাদের যখন প্রথম প্রেসিডেন্ট এই যে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে আমরা গঠন করলাম, বিচারপতি আবু সাইদ চৌধুরী আমাদের স্বাধীনতার পর আর কি, আবু সাইদ চৌধুরী যখন ছিল এনাকে শপথ বাক্য কে পাঠ করাইছিল? এনাকে শপথ বাক্য পাঠ করাইছিল কিন্তু বিচারপতি, প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি মানে আবু সাদাত সাইম এনাকে কি করেছিল? এনাকে বিচারপতি হিসেবেই তিনি শপথ বাক্যটা পাঠ করান। বাট অ্যাকচুয়ালি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? শপথ বাক্য পাঠ করান কিন্তু স্পিকার। এই জন্য আমাদের অনেক ঝামেলা হয়ে যায় যে ভাইয়া ওই সময় রাষ্ট্রপতি করালো, বর্তমানে স্পিকার। ভাই তখন তো গণপরিষদ গঠন করা হয় নাই, গণপরিষদ গঠন না করলে আমরা স্পিকারটা পাবো কই? স্পিকারকে কিন্তু তো আমরা পাবো না। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন দেখবো। এই কোশ্চেনের মাধ্যমে আমি কয়েকটা কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেবো। যারা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক করছেন, আপনারা অনেক সময় মোহাম্মদ বাইতুল্লাহকে দেখেন, অনেক সময় মোহাম্মদুল্লাহ, শাহ আব্দুল হামিদ আর মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস। এই চারটা অপশন একেবারে ক্লিয়ার করে দেবো আজকে, আর কখনোই ঝামেলা হবে না। ঝামেলা কি কি হয় সেটা হইলো, আচ্ছা আচ্ছা উত্তর দেন, তারপরে ঝামেলাটা ক্লিয়ার করে দিচ্ছি। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস, নাকি শাহ আব্দুল হামিদ, নাকি মোহাম্মদ উল্লাহ, নাকি মোহাম্মদ বাইতুল্লাহ? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? একটু বলি আমরা। ভুল করে ফেলতেছেন কেন আপনারা? স্পিকার বলি নাই তো, স্পিকার বলি নাই, ডেপুটি স্পিকার বলি নাই। হ্যাঁ কেবল একটা সঠিক উত্তর পাইলাম, কেবল একটা সঠিক উত্তর। আচ্ছা নেক্সট নেক্সট নেক্সট। এই যে মোহনা আক্তার ভাবনা, জেসমিন চৌধুরী, তারপর তারপর আরে সিনথিয়া আপু, একবার আপনি বি একবার সি। তারপর নেক্সট দেখি। আচ্ছা আপনারা সবাই সঠিক উত্তর করেছেন। না না সবাই না, কয়েকজন বাদ দিয়ে। দেখেন গণপরিষদের যে প্রথম অধিবেশনটা হয়েছিল সেখানে সভাপতিত্ব করে কে? মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিস। এটা সঠিক উত্তর। কাহিনী শেষ। বাকিগুলো নিয়ে আমরা একটু পড়বো। বাকিগুলো শাহ আব্দুল হামিদ, মোহাম্মদ উল্লাহ আর মোহাম্মদ বাইতুল্লাহ। আচ্ছা শাহ আব্দুল হামিদ এনার পদবিটা কি ছিল? মোহাম্মদ উল্লাহ এনার পদবিটা কি ছিল? একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার। কোনটাকে? এটা একটু বলি আমরা, কোনটাকে? এটা একটু সঠিক উত্তর দেই আমরা। এই যে গণপরিষদের যে অধিবেশনটা হয়েছিল এখানকার স্পিকার কে ছিল? স্পিকার, স্পিকার। আরেকটা হলো ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার। এই দুইটা কে ছিল? শাহ আব্দুল হামিদ কোনটা, মোহাম্মদ উল্লাহ কোনটা, আর মোহাম্মদ বাইতুল্লাহ বা কোনটা? আর ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছিল সেখানে মোহাম্মদ উল্লাহ না থেকে কিসের জন্য মোহাম্মদ বাইতুল্লাহ থাকলো? এটা একটু আমরা দেখবো আজকে। না না আপু বলেন, সমস্যা নাই, ভুল হলে আপনার মনে থাকবে আরো ভালোভাবে। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা একটু উত্তর করি আমরা। জি আপনারা সঠিক উত্তর দিয়েছেন যে কয়েকজন কমেন্ট করছেন আর কি। দেখেন এখানে ব্যাপারটা খুব মনোযোগ সহকারে দেখবেন। এটা শাহ আব্দুল হামিদ ইনি কি ছিল? ইনি ছিল হইল গণপরিষদের স্পিকার। হ্যাঁ গণপরিষদের স্পিকার ছিল, স্পিকার। গণপরিষদের স্পিকার ছিল কে? শাহ আব্দুল হামিদ। মোহাম্মদুল্লাহ কি ছিল? মোহাম্মদুল্লাহর পদ ছিল ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার ছিল কে? মোহাম্মদুল্লাহ। দুঃখজনক ভাবে এই সালের মানে 1972 সাল, এই সাল ওই সাল আর কি, 1972 সালে পহেলা মেতে এই শাহ আব্দুল হামিদ কি হয়ে যায়? মারা যায়। শাহ আব্দুল হামিদ যখন মারা যায় তার পদটা শূন্য হয়ে যায়, স্পিকারের পদটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। শাহ আব্দুল হামিদ যখন মারা যায় মোহাম্মদুল্লাহ তখন তিনি কি হয়? তখন ইনি হইল ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার থেকে তিনি কি হয়ে যায়? স্পিকার হয়ে যায়। তাহলে কি ডেপুটি স্পিকারের পদটা এখন শূন্য, ডেপুটি স্পিকারের পদটা শূন্য। ডেপুটি স্পিকার হয় কে? এই যে মোহাম্মদ বাইতুল্লাহ, ডেপুটি স্পিকার, স্পিকার। তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। জি পরে জাতীয় সংসদ হয়ে যায় ওইটা। আচ্ছা আমরা এটা একটু সঠিক উত্তর দেখি। আপনারা অনেকেই কমেন্ট করছেন, অনেক অনেক অনেক। আচ্ছা এটা কি বুঝতে পারছেন? এটা একটু আমাকে বলেন, এটা কি বুঝতে পারছেন কিনা?
আমি আরেকবার একটু বোঝাই দেই। এই যে 1972 সাল, 1972 সালের 1 মে বা 1 মে শাহ আব্দুল হামিদ কি হয়, মারা যায়। তিনি মারা যাওয়ার পর স্পিকারের পদটা শূন্য হয়ে যায়, স্পিকারের পদটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তখন মোহাম্মদুল্লাহ কি হন, মোহাম্মদুল্লাহ স্পিকার হন। তখন মোহাম্মদুল্লাহ যখন স্পিকার হয়েছে তখন এই যে ডেপুটি স্পিকার যে পদটা, এই পদটা শূন্য থাকে, এই পদটা এসে এটা পূরণ করে কে, মোহাম্মদ বাইতুল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আর আপনারা তো আমার সবগুলো ব্যাচের স্টুডেন্ট আর কি, আপনারা টেনশন করেন না, আমার স্লাইডে আমি ডিটেলস সব সহকারে দিয়ে রাখবো, তখন পড়াই দিব, তখন বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। আমি নেক্সট কোশ্চেনে যাই, আমরা হয়তো বা একেবারে শেষের দিকে চলে আসছি। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 11ই অক্টোবর নাকি 12ই অক্টোবর নাকি 4 নভেম্বর নাকি 16ই ডিসেম্বর? অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, ঠিক আছে। এখন এই কোশ্চেনের উত্তর দেন, বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? 11ই অক্টোবর নাকি 12ই অক্টোবর নাকি 4 নভেম্বর নাকি 16ই ডিসেম্বর, কোনটা হবে? আচ্ছা আচ্ছা, 12ই অক্টোবর কি হয়েছে? 12ই অক্টোবর কি হয়েছে এটা একটু বলেন তো কেউ একজন। 12ই অক্টোবর কি হয়েছে? তারপরে 16ই ডিসেম্বর কি হয়েছে? এগুলোর সাথে কিন্তু কি সাল জড়িত হবে? সবগুলোর সাথে কিন্তু 1972 সাল, 1972 সাল কিন্তু সবগুলোর সাথে জড়িত, এটা একটু খেয়াল রাখবো আমরা। বলেন 12ই অক্টোবরে কি হয়েছে? 12ই অক্টোবর কি হয়েছে? উত্তর করেন আপনারা সবাই একটু, আমি তো কমেন্ট দেখতেছি, সবার কমেন্ট ঠিক আছে। 4 নভেম্বর, 4 নভেম্বর, বুঝছি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, 12ই অক্টোবর খসড়া কমিটি কিছু একটা করছিল, ঠিক, তারা কিছু একটা করছিল, ঠিক বলছেন আপনি। এমরোজ সংবিধান উত্থাপন। আর কেউ এটার একটু বলি। হ্যাঁ, 16ই ডিসেম্বর কার্যকর, এটা আমরা জানি। আচ্ছা, আমি এটা সলভ করে দেই। দেখেন, এটার সাথে কয়েকটা সাল জড়িত হয়েছে। কমেন্ট আপনারা করছেন, একটু খাতা নেন, খাতা নিয়ে একটু লেখেন। আমার এখানে উদ্দেশ্য না যে আপনাকে কমেন্ট করানো, আমি যে সঠিক উত্তর জানতে চাচ্ছি এটার জন্য কমেন্ট করানো। এখন একটু খাতা নেন, খাতা নিয়ে একটু নোট করেন সুন্দর করে। দেখেন, সংবিধান প্রণয়ন যে কমিটি, সংবিধান প্রণয়ন কমিটি, এই কমিটির প্রথম বৈঠক কবে হয়েছিল? এই কমিটির প্রথম বৈঠক কবে হয়েছিল? কমিটির প্রথম বৈঠক আমাদের 17 এপ্রিল, 17 এপ্রিল হয়েছিল কিন্তু আমাদের প্রথম বৈঠক। কমিটি গঠন করা হয়েছে আমাদের কবে? 11 এপ্রিল। আমি গঠন না লিখে বৈঠকে চলে গেছি, 11 এপ্রিলে। আর এই কমিটির সর্বশেষ বৈঠক হয় কবে? 11 অক্টোবরে হয়। সর্বশেষ বৈঠক হয় 11 অক্টোবরে। তারপরে এই 12 অক্টোবরে সংবিধানটা উত্থাপন করে। সংবিধান প্রণয়ন কমিটি কর্তৃক সংবিধান উত্থাপন করা হয় এই 12 অক্টোবর। তারপরে 4 নভেম্বর এটা সংবিধানে গৃহীত হয়। এই সময় স্পিকার কে ছিল? এই সময় স্পিকার কে ছিল? কে একজন বলি তো। স্পিকার, স্পিকার কর্তৃক কিন্তু এটা প্রমাণিত হয়েছিল, স্পিকার কর্তৃক প্রমাণিত হয়েছিল। সেই সময়কার স্পিকার কে ছিল? কে একজন বলেন। তারপরে 4 নভেম্বর কি হয়? 4 নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়। তারপরে 14 এবং 15ই ডিসেম্বরে সংবিধানে স্বাক্ষর হয়। 16ই ডিসেম্বর 1972 সালে সংবিধান আমাদের কার্যকর হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তনিমা ফেরদৌসি আপু, ভুলে যাওয়া স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো প্রবলেম নাই। আচ্ছা, আবার বলবো। আচ্ছা, আমি আবার বলতেছি। সংবিধান প্রণয়ন কমিটি আমরা গঠন করছি কবে? 11 এপ্রিলে আমরা গঠন করেছি। সংবিধান প্রণয়ন কমিটির বৈঠক হয়েছে কবে? 17 এপ্রিল বৈঠক হয়েছে। সংবিধান প্রণয়ন কমিটির লাস্ট যে বৈঠকটা হয় স্পেশালি, সেটা হয়েছে 11 অক্টোবর। তারপরের দিন 12 অক্টোবরে কি করা হয়েছে? সংবিধানটা উত্থাপন করা হয়েছে। সংবিধান প্রণয়ন কমিটির কথা বলতেছি। সংবিধানটা উত্থাপন করা হয় গণপরিষদে। সংবিধান গৃহীত করা হয় 4 নভেম্বরে। এই গৃহীতটা করছিল কে? স্পিকার এই সময় কে ছিল? আপনারা তো ভুল করতেছেন। শাহ আব্দুল হামিদ তো 1 মেতে মারা গেছে, সংবিধান উত্থাপন অক্টোবরে আসছে। এখন স্পিকার ছিল কে? মোহাম্মদুল্লাহ, 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 মোহাম্মদুল্লাহ হবে কিন্তু এটা
মোহাম্মদুল্লাহ, হ্যাঁ এই যে জেসমিন চৌধুরী আপু, আপনার একটা সঠিক উত্তর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোহাম্মদুল্লাহ এই সময় স্পিকার ছিল। মোহাম্মদুল্লাহ কর্তৃক প্রমাণিত হয় যে না সংবিধান ঠিকঠাক আছে, যেটুকু করছে সেটুকু ঠিকঠাক আছে। সংবিধানে মেইনলি একটা ঝামেলা ছিল, সেই সময় অ্যাকচুয়ালি মানবেন্দ্র নারায়ণ লারমা যিনি উপজাতি ইস্যু নিয়ে কথা বলছিল, ওনার কথা অ্যাকচুয়ালি শোনা উচিত ছিল। সেই সময় কিন্তু সংবিধানে সবাইকে বাঙালি হিসেবে উত্থাপন করছে। উনি বলছেন না আমরা তো আলাদা একটা জনগোষ্ঠী, আমরা কিসের জন্য নিজেদেরকে বাঙালি বলবো, আমাদের বাংলাদেশি বলা উচিত। পরবর্তীতে কিন্তু বাংলাদেশি এটা কনসেপ্টটা চলে আসে আর কি। সেই সময় ওনার এই কথাটা আওয়ামী লীগ নেতারা বুঝতে চায় নাই অ্যাকচুয়ালি, এরকম ব্যাপার ছিল। আর এই গণপরিষদ সম্পর্কে অনেক তথ্য আছে। এই গণপরিষদে কি করা হয় জানেন? গণপরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্টাপাল্টা আইন করে বিভিন্ন জনকে বহিষ্কার করা, বিভিন্ন জনকে কথা বলতে না দেওয়া, এগুলো কিন্তু করেছিল। জি জি মোহাম্মদুল্লাহ, ঠিক আছে। 14 ও 15 ডিসেম্বরে সংবিধানে স্বাক্ষর করা হয়। সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে? আপু যেহেতু বললেন এটা, আমি এটা একটু সলভ করে দেই। প্রথম স্বাক্ষর করেন কে? সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে? এটা একজন বলেন। আর এই কোশ্চেনটার একটু উত্তর করেন। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়? এটা একটু আমরা বলবো, একাদশ, চতুর্থ, দ্বাদশ নাকি চতুর্দশ? এটার একটু উত্তর করি আমরা সবাই। কোশ্চেনটা মোটামুটি সহজ আছে। বাকশাল যার মূল কথা ছিল কি ওয়ান কান্ট্রি ওয়ান লিডার। জ্যোতি আপু আপনি কি পারতেছেন না কোশ্চেন গুলা? এই যে আমাদের লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিল? সংবিধানে প্রথম স্বাক্ষর করে। আপু আপনি দ্বাদশে যাচ্ছেন কেন? দ্বাদশ তো অনেক পরে, দ্বাদশ তো আমাদের খালেদা জিয়ার সাথে সম্পর্কিত। হ্যাঁ এই যে ঠিক আছে। তাসরিফা নুসরাত সিনথিয়া, বাকশাল খুব সম্ভবত চতুর্থ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন একটা বিষয়, বঙ্গবন্ধুর মাথার মধ্যে আবার ভূত চাপলো যে না এই যে সংসদীয় গণতন্ত্র যেটা প্রধানমন্ত্রী আমি আছি, এরপরটাও ভালো লাগতেছে না, আমি এখন কি করব? আমি এখন আবার কি করব? রাষ্ট্রপতি হতে চাইবো। এই জন্য তিনি কি করেন? সংসদীয় গণতন্ত্রটা কি করে দেয়? বাতিল করে দেয়। সংসদীয় গণতন্ত্র বাতিল করে এবং তিনি কি করেন? রাষ্ট্রপতি শাসিত সরকার আবার গ্রহণ করে। আর রাষ্ট্রপতি শাসিত সরকার গ্রহণ করেন তিনি, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা এই যে চতুর্থ সংশোধনী, এটার মাধ্যমে কি করা হয়? যে সংসদীয় গণতন্ত্রটা বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসিত সরকার আবার শুরু করা হয় এবং এটার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন? বাকশাল গঠন করেন। আচ্ছা কালো, বাকশাল গঠন করেন। বাকশালের পূর্ণরূপ কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আর বাংলাদেশের পূর্ণ, আচ্ছা থাকবে এটা না, আমি মজা না করি। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এটা প্রতিষ্ঠা করে, যার কারণে তিনি অনেক বেশি এটার জন্য সমালোচিত হয়। অনেকে বলে যে এটা একটা অন্যতম কারণ ছিল তাকে হত্যা করার আর কি, এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল। তো এই বাকশাল গঠন করে কবে? বাকশাল গঠন করে কিন্তু তিনি 1974 সালে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো বাকশাল গঠন করার পরে কিন্তু তাকে কি করা হয়েছিল? হত্যা করা হয়েছিল। এটা কিন্তু চতুর্থ সংশোধনী ছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ এটা চতুর্থ হবে, আপনারা যারা উত্তর করেছেন সঠিক উত্তর। ক্লাসের মধ্যে আমি দেখাই দেবো যে কোনগুলো আপনার স্পেশালি পড়তে হবে, কতগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে, তো এগুলো জাস্ট পড়লে আপনার হয়ে যাবে, আর কোনো অতিরিক্ত ইনফরমেশন লাগবে না। আচ্ছা আমরা এটা দেখি চলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধ্যায় কতটি? অধ্যায় কতটি? 1, 4, 7, 11 অধ্যায় কতটি? এটা একটু উত্তর করেন আপনারা। অধ্যায় আমি একটু দেখি। আচ্ছা কয়েকটা কোশ্চেন এখানে মিস আছে, আমি একটু নিজ থেকে আলোচনা করব, ঠিক আছে সমস্যা নাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধ্যায় কতটি? এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধ্যায় কতটি? এটা একটু আমরা উত্তর করি। এটা একটু সংখ্যায় লেখেন, 4 লেখছেন, তার মানে কি ঘ, এটা বোঝাতে চাচ্ছেন? মেবি এটাই। আচ্ছা সবাই একটু উত্তর করি আমরা। আবিদা সুলতানা ইমো, আপনি ঝামেলা লাগাই ফেলছেন তফসিল আর অধ্যায়ের মধ্যে। আমরা কিন্তু কি বলছি এখানে? অধ্যায়, যেটার আরেকটা নাম কি? যেটার আরেকটা নাম হলো কিন্তু ভাগ। অধ্যায় বা ভাগ, এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে অপশনে। জি মাওনা আক্তার, ভাবনা, তাসরিফা নুসরাত সিনথিয়া, আপুর প্রায় সবগুলো অ্যান্সারই সঠিক উত্তর। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই উত্তর করে ফেলছেন। তো দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধ্যায় কতটি? অধ্যায় হইল 11টি। আচ্ছা আপনারা একটু সবাই উত্তর করেন। 1 দিয়ে কি হবে?
তারপরে 2 দিয়ে কি হবে এবং 7 দিয়ে কি হবে? সংবিধানের একটি কি, চারটি কি এবং 7টি কি? এটা একটু উত্তর করেন সবাই। সংবিধানের একটি কি, হ্যাঁ এই যে তাসরিফ আপু বলছেন, হ্যাঁ এটা একটু কেউ একজন বলি আমরা, সংবিধানের একটি কি, চারটি কি, 7টি কি? এটা কেউ একজন কমেন্ট করে বলি আমরা। একজন বলছি আমরা। আচ্ছা আমরা সবাই একটু বলি এটা। একটি কি? আচ্ছা একটি হইল প্রস্তাবনা। একটি কি? প্রস্তাবনা। প্রস্তাবনা অ্যাকচুয়ালি কি? প্রস্তাবনা হইল ঘোষণা। প্রস্তাবনা হইল কি? ঘোষণা। এই প্রস্তাবনার মধ্যে উল্লেখ থাকে একটা দেশের জাতির যে লক্ষ্য, যেটা আর কি, কিভাবে দেশটা পরিচালনা করা হবে, অনেক কিছু এখানে লেখা থাকে। এই প্রস্তাবনা বা ঘোষণা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই প্রস্তাবনার শুরুতে কি রয়েছে? এই প্রস্তাবনার শুরুতে কি রয়েছে বা প্রস্তাবনা শুরু হয়েছে কি দিয়ে? এটা একটু আমরা বলি। যে আপনারা সবাই উত্তর করেছেন, সবাই না মানে যারা উত্তর করেন আর কি তারাই করেছেন। সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে কি দিয়ে? শুরু কি দিয়ে? শুরু। এটাকে একজন বলি, সংবিধানের প্রস্তাবনা শুরু কি দিয়ে? আচ্ছা সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। সংবিধানের প্রস্তাবনা শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। আর সংবিধানের প্রস্তাবনার মধ্যে কিন্তু কি বলা হয়েছিল? আমাদের জাতীয় মুক্তির জন্য আমরা সংগ্রাম করেছিলাম 1971 সালে। 1971 সালে কি হয়েছিল? সাংবিধানিক অনুযায়ী 1971 সালে হয়েছিল মুক্তির সংগ্রাম। মুক্তির সংগ্রাম, হ্যাঁ আবিদা সুলতানা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তাবনার শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা করা হয় যে সংবিধানে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বাট এর ভিতর আবার কিন্তু মদের আইন কি করা হয়েছে? বৈধ দেওয়া হয়েছে। আচ্ছা আমাদের সংবিধানের মূলনীতি কয়টা? সংবিধানের মূলনীতি হইল 4টা। মূলনীতি হইল কয়টা? সংবিধানের মূলনীতি হইল 4টা। সংবিধানের তফসিল কয়টা? তফসিল হইল 7টা। আমাদের তফসিলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর 11 হইল কি? অধ্যায়। 11 হইল অধ্যায়। আমি আপনাদেরকে কোশ্চেন করি। আচ্ছা আমি শর্টকাটে লিখতেছি, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ কত নং তফসিলে বলা হয়েছে? 7টা যে তফসিল সেটার মধ্যে। তারপরে আসবে 26 মার্চের ভাষণ বা 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা। আর একটা আসবে হইল মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র। আপনারা একটু উত্তর করেন সবাই। মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র এটা কি? এটা হলো ডিক্লারেশন আর এটা হলো প্রোক্লেমেশন। প্রোক্লেমেশন মানে কি? অফিসিয়ালি, আর ডিক্লারেশন মানে কি? ফর্মালি। ফর্মালি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা একটু উত্তর করি আমরা। আচ্ছা এটা একটু উত্তর করি আমরা সবাই যে 7 মার্চের ভাষণ এটা কত নং তফসিলে বলা হয়েছে? 26 মার্চের ভাষণ এটা কত নং তফসিলে বলা হয়েছে? এবং মুজিবনগর সরকার কর্তৃক যে স্বাধীনতার ঘোষণাপত্র এটা কত নং তফসিলে বলা হয়েছে? আমাদের তফসিল হইল 7টা। এর মধ্যে 5টা তফসিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। 5, 6, 7 আর একটা হলো 3 নং তফসিল। 3 নং তফসিলে কি সম্পর্কে বলা আছে আমি এটা নিজে বলে দিচ্ছি। শপথ আর ঘোষণা এই সম্পর্কে বলা হয়েছে। শপথ ও ঘোষণা। শপথ ও ঘোষণা সম্পর্কে বলা হয়েছে 3 নং তফসিলের মধ্যে। আর 5, 6, 7 এই 3টা তফসিল আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তফসিল আমাদের মোট কয়টা? তফসিল আমাদের মোট 7টা। জি এটার একটু উত্তর করি আমরা। একটু উত্তর করি সবাই। হ্যাঁ আমরা উত্তর করতেছি সবাই। এই যে সবার সঠিক উত্তর হয়েছে। এটা পারি না স্যার, এটা পারবেন, এখন থেকে পারবেন। আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, এখন থেকে পারবেন সুন্দর করে। তো নিয়ম ফেরদৌসি আমি বলে দিচ্ছি। দেখেন আপনি ক্রমিকটা সুন্দর করে মনে রাখবেন। ক্রমিকটা এখানে সুন্দর করে মনে রাখবেন। দেখেন এক সিরিয়ালে ঘটনা,
7 মার্চের ভাষণ আগে হয়েছে। আচ্ছা, প্রথমত আপনি যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো, আমি যখন তফসিল পড়তেছি, আমি এখন কি পড়তেছি? তফসিল পড়তেছি। তফসিলের মধ্যে 3টা তফসিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা হইলো কি 5, 6, 7, 5, 6, 7, এই 3টা তফসিল আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা জাস্ট মনে রাখবেন। প্রথম শর্ত কি আমাদের? তফসিল কয়টা? আমাদের 7টা তফসিল মনে রাখা লাগবে আমাদের। 5, 6, 7, এই 3টা তফসিল আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কোন 3টা তফসিল এটা? 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণ, 26 মার্চের ভাষণ, মুজিবনগর কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র, এটা কবেকার? 10 এপ্রিল। দেখেন এখানে কি ক্রমিক অনুযায়ী নাই, এখানে কি ক্রোনোলজি মেইনটেইন করা হয় নাই? 7 মার্চের ভাষণই তো আগে হয়েছে, আগে 7 মার্চ, পরে তো 26 মার্চের স্বাধীনতার ঘোষণা, তারপরে তো এপ্রিল, মার্চের পরে তো এপ্রিল। তাহলে 7 মার্চের যে ভাষণটা এটা হবে আমাদের কত? পঞ্চম। তারপরে 26 মার্চের যে স্বাধীনতার ঘোষণাপত্র এটা কততে বলা হয়েছে? ষষ্ঠ। আর মুজিবনগর কর্তৃক যে স্বাধীনতার ঘোষণাপত্র এটা কবে কততে বলা হয়েছে? সপ্তমে বলা হয়েছে। দেখেন এরকম করে পড়বেন, আর কখনোই মনে ভুলবেন না। আশা করি আপনার এটা মনে থাকবে। মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র, স্বীকৃতি না। আমি যে এরকম করে বললাম এরকম করে আপনি মনে রাখবেন। 7 মার্চের ভাষণ আগে, 26 মার্চের স্বাধীনতার ঘোষণা তারপরে, মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণা কিন্তু তারও পরে। পর্যায়ক্রমিক ভাবে সহজেই মনে রাখা যায়। 7 মার্চের ভাষণ পঞ্চম, তারপর 26 মার্চের ভাষণ ষষ্ঠ, এবং আমাদের মুজিবনগর কর্তৃক স্বাধীনতার ঘোষণা এটা হইল সপ্তম। আর কি মনে ভুলবেন? মনে ভোলা উচিত কি আর? আচ্ছা ঠিক আছে, আর আপনারা মনে ভোলা উচিত না এটা। আমি এখন নেক্সটে যাই। নেক্সট হইলো এই যে বেসিক ক্লাস। এই যে বেসিক ক্লাস এটা কাদের জন্য ভাই? যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট না, এখানে নতুন দেখতেছো তাদের জন্য এই 10টা ক্লাস ফ্রি। জাস্ট কি করতে হবে? পেজটা ফলো করে স্ক্রিনশট দাও, না হলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠিয়ে দাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার। তাহলে তোমাকে এই যে ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে। পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, টেন্স, ভয়েস চেঞ্জ, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো সবকিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। এখান থেকে তুমি 5-6টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবা। তারপর দেখো তোমরা ইতিমধ্যে জানো কিন্তু আমাদের 3টা ব্যাচ শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হবে আমাদের 10 সেপ্টেম্বর। অন্যতম যে ব্যাপার, এই ডিউ ফাউন্ডেশন 1 এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য, এটা হলো সেকেন্ড টাইমারদের জন্য। এই দুইটা 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। আর জাস্ট যদি বিউপির জন্য প্রিপারেশন নিতে চাও, FASS FSSS ফাউন্ডেশন 1, তাহলে তুমি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা ক্লাস নেই, যেখানে তুমি ডাইরেক্ট আনমিউট করে মেন্টরের সাথে কন্টাক্ট করতে পারবা। আর এই যে আমাদের ডিজিটাল বোর্ড, এই বোর্ডে কিন্তু আমরা ক্লাস নেব। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো। দেখো তোমার সিটটা কনফার্ম করার জন্য জাস্ট এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করো, তাহলেই হয়ে যাবে। আর যদি ডিটেইলস জানতে চাও, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে নক দাও, তাহলে তোমাকে আরো ডিটেইলস জানাই দেওয়া হবে। আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে একটু বলি, আমাদের টিমমেটটা অনেক স্ট্রং। আবির মাহমুদ রয়েছে, আমাদের দিনাপু রয়েছে, পৃথাপু রয়েছে, তারপরে আমাদের জারিন তাসমাপু রয়েছে, আমি রয়েছি। আমাদের কাছ থেকে তুমি দিনরাত 24 ঘন্টা সেবা পাবা, দিনরাত 24 ঘন্টা। জাস্ট নক দেবে যে ভাই আমি এই জায়গায় বসতেছি না, আমাকে একটু বোঝাই দেন, তাহলেই হয়ে যাবে। আর এনারা কিন্তু সবাই তোমাকে ওয়েলকাম মেসেজ দিয়ে রাখছে। তো আমাদের সাকসেস লিস্ট আমরা এবার ইনশাআল্লাহ অনেক বড় করে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো মেইনলি আমাদের এই পর্যন্তই এমসিকিউ ছিল। লিখতে ইচ্ছা করে না, আমি আপনাকে বলি। আচ্ছা আর কখনো বলবেন না। 3 নাম্বারটা ছিল হলো শপথ ও ঘোষণা। শপথ গ্রহণের যে ব্যাপারগুলো আছে না, শপথ ও ঘোষণা, এটা নিয়ে 3 নাম্বারটা। 3, 5, 6, 7 এই কয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন এই কয়েকটা মেইনলি আমাদের আলোচনা ছিল। তো আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন ভাইয়া অনুচ্ছেদ নিয়ে কিসের জন্য প্রশ্ন নাই? দেখো অনুচ্ছেদ থেকে তেমন একটা প্রশ্ন আসে না। আর কোন অনুচ্ছেদ যে আসবে এটা তুমি নিজেও জানো না। এটা আমাদের গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ আমি লিস্ট করতেছি, এই লিস্ট করা অনুচ্ছেদগুলো জাস্ট তোমার পড়লেই হয়ে যাবে। আর বেসিকের যারা আছে স্টুডেন্ট এখানে, তো প্যারা নাই, যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ সেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আচ্ছা আমি মেইনলি আজকে কি কি আলোচনা করলাম এটা একটু এক নজরে আপনাদেরকে দেখাবো, এট এ গ্লান্স দেখার পর আমি শেষ করে দেব। আচ্ছা প্রথমত আমরা সংবিধান প্রণয়নের যে ইতিহাস এটা একটু আলোচনা করছিলাম, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এখন। ও হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে লিখতে ইচ্ছে করে না, এটার জন্য কি দেখেন, আমি যখন ক্লাস করতাম আমার মেন্টরের ক্লাসটা প্রথমে আমি এমনিতেই করতাম, করার পর আমি আবার খাতা কলম নিয়ে বসতাম যে আমার কোন কোন জায়গায় নোট করতে হবে, কি কি এর মধ্যে জানতে হবে, এবং এই নোটের পাশাপাশি বইতে আরো কি ইনফরমেশন গুলো আছে, আর মেন্টরে যে ক্লাস নিচ্ছে তার ক্লাস প্লাস বুক, আরো কোনো ইনফরমেশন আমি বাইরে থেকে পাচ্ছি কিনা কোথা থেকে, সেটা আমি সব অ্যাড করবো এখানে। আপনি চাইলে বইয়ের পাশে সুন্দর করে নোট করতে পারেন, বা আপনি খাতায় লিখে লিখেও কিন্তু নোট করতে পারেন। তো আমরা একটু এক নজরে ইতিহাসটা দেখবো, চলেন সংবিধান প্রণয়নের ইতিহাস। আমি একটু তারিখ অনুযায়ী লিখবো, 1, 2 দিয়ে আপনারা একটু সঠিক উত্তর লেখার চেষ্টা করবেন। দেখেন প্রথমে 1, এটা হলো আমাদের 8 জানুয়ারি, আচ্ছা বাংলায় লিখি 8 জানুয়ারি। কি
কি হয়েছে এটা একটু বলেন আপনারা। 8 জানুয়ারি লেখা লাগবে না, কি হয়েছে জাস্ট এটা বলবেন। তারপরে 10 জানুয়ারি, তাহলে আমরা সংবিধান তৈরির ইতিহাস একেবারে কমপ্লিট করতে পারবো। তারপরে আমাদের 11ই জানুয়ারি, 11ই জানুয়ারি। তারপরে 4 নাম্বার হইলো আমাদের 12 জানুয়ারি, 5 নাম্বার 23 মার্চ। এই কয়েকটা একটু ক্লিয়ার করেন আপনারা। এই কয়েকটা যদি ভালোভাবে আপনি বুঝতে পারেন তাহলে আপনার কখনোই ইতিহাস ভুলবেন না। আমি যদি এই পাশে আরো লিখি, আমাদের 10 এপ্রিল, তারপরে 11 এপ্রিল, তারপরে আমাদের 8 নাম্বারটা হইল 17 এপ্রিল। এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার করেন। তারপরে 9 নম্বর বললাম 12 অক্টোবর, আর 10 নম্বরে রাখলাম হইলো 4 নভেম্বর, 4 নভেম্বর। আচ্ছা ঠিক আছে, এটা একটু উত্তর করি। 5 পৃষ্ঠা নোট করে ফেলছো, অনেক সুন্দর। আচ্ছা এটা একটু উত্তর করি, একটা একটা করে উত্তর করি, কোনো সমস্যা নাই, একটা করে উত্তর করি, আমি শেষ করে দেব। 8 জানুয়ারি, 10 জানুয়ারি, 11 জানুয়ারি, 12 জানুয়ারি, 23 মার্চ, 10 এপ্রিল, 11 এপ্রিল, 17 এপ্রিল, 12 অক্টোবর, 4 নভেম্বর। এই তারিখগুলো সব যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন, সংবিধান প্রণয়নের ইতিহাস আপনার কখনোই আর ঝামেলা হবে না। মেইনলি আজকে আমরা সংবিধানটা টার্গেট করছি প্রণয়নের যে ইতিহাস এইটা। আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন, আমি আপনার মতো বলে যাই আর কি। দেখেন 8 জানুয়ারি, 8 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাগার থেকে মুক্তি পাইছে। কারাগার থেকে মুক্তি পাইছে কবে? 8 জানুয়ারিতে। তারপরে 10 জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসে, মানে স্বদেশ প্রত্যাবর্তন করছে। এই দিনেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদের কানে কানে কি বলছিল? আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। বঙ্গবন্ধু যেহেতু বলছে প্রধানমন্ত্রী হবে, তার মানে সে প্রধানমন্ত্রী অবশ্যই অবশ্যই হবে। সেই জন্য তিনি কি করেন, পরবর্তীতে 11 জানুয়ারি তাজউদ্দিনের বাসভবন অর্থাৎ বঙ্গভবনে একটা মিটিং এর আয়োজন করেন। এখানকার সভাপতি কে ছিল? এখানকার সভাপতি ছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখান থেকে দুইটা সিদ্ধান্ত নেওয়া হয়, একটা হইলো সংসদীয় গণতন্ত্র করা হবে এবং অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়। অস্থায়ী সংবিধান আদেশ জারি, এটা ছিল আমাদের দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। আর 10 এপ্রিল 1971 সালে যে মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল, এটা কিন্তু আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। আশা করি বিষয়টা ক্লিয়ার। 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হন প্রধানমন্ত্রী এবং আবু সাইদ চৌধুরী হন কি? রাষ্ট্রপতি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শপথ গ্রহণ করেন আবু সাইদ চৌধুরীর কাছ থেকে। আর আবু সাইদ চৌধুরী শপথ গ্রহণ করেন কার কাছ থেকে? সেই সময়কার যে প্রধান বিচারপতি ছিল আবু সাদাত মোহাম্মদ সাইম, তার কাছ থেকে করেন। তারপরে 23 মার্চে বিচারপতি আবু সাইদ চৌধুরী কি করেন? 23 মার্চে গণপরিষদ আদেশ জারি করেন, বা গণপরিষদ যে গ্যাজেট যেটা সেটা প্রকাশ করা হয়। জাফরিন ইসলাম, আপনি মেবি সবগুলো আচ্ছা কয়েকটা লেখছেন। আচ্ছা থ্যাংক ইউ লেখার জন্য। এই একটা বিষয় আশা করি ক্লিয়ার। তারপরে 10 এপ্রিল আমাদের কি হয়েছে? 23 মার্চের কাহিনীগুলো শেষ। 10 এপ্রিল 1972 সালে আমাদের গণপরিষদের প্রথম অধিবেশন হয়। তারপরে 11 এপ্রিল আমরা কি গঠন করি? সংবিধান প্রণয়ন কমিটি গঠন করি। আর গণপরিষদ গঠন করার একমাত্র উদ্দেশ্য কি? সংবিধান প্রণয়ন করা। তারপরে 17 এপ্রিলে কি হয়েছে? আমাদের সংবিধান প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয়েছে। তারপরে 11 অক্টোবর, এটা একটু লিখে দিই আমরা, 11 অক্টোবর এটা সংবিধান প্রণয়ন কমিটির লাস্ট একটা ফর্মাল যে বৈঠক সেটা হয়েছে। তারপর 12 অক্টোবর সংবিধান উত্থাপন করা হয়। 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং এই সময় স্পিকার কে ছিল? মোহাম্মদুল্লাহ। আর স্পিকার কর্তৃক এটা প্রমাণিত হয়। সর্বপ্রথম এটাতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে 11 নম্বর হইল 16 ডিসেম্বর আমাদের সংবিধানটা কি হয়ে যায়? কার্যকর হয়ে যায়। আরো কয়েকটা বিষয় আমরা আলোচনা করলাম। একটা ছিল আমাদের কি? এক ছিল আমাদের হলো প্রস্তাবনা। তারপরে আমরা 4টা দিয়ে দেখলাম, হলো 4টা ছিল আমাদের মূলনীতি, 7টা ছিল আমাদের তফসিল, 11টা ছিল আমাদের কি? অধ্যায়, 153টা কি ছিল আমাদের? অনুচ্ছেদ ছিল। এই কয়েকটা বিষয় এর মধ্যে। আর বেসিক ক্লাসে আমি অনুচ্ছেদ, যে গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো রয়েছে সেগুলো সুন্দর করে পড়াবো। তো আমি মনে করি আমার এই ক্লাসটা করার পর আশা করি আপনি স্ক্রিনশট দিয়েছেন এমসিকিউ গুলোর, না হলেও এমসিকিউ বা যেটাই হোক না কেন, যে এটাই নোট করেন বা এমসিকিউ স্ক্রিনশট দেন, প্যারা নাই। আপনি কি করবেন? সংবিধান যে আপনার কনসেপ্টটা রয়েছে আপনার বইতে, এখান থেকে সুন্দর করে সব কমপ্লিট করে ফেলবেন। সংবিধানটা এখনই কমপ্লিট করে ফেলবেন, যখনকার তখন। এখন কিন্তু আপনার ওই যে আমরা দেখি না কামাররা কিভাবে কাজ করে, লোহাটাকে অনেক গরম করে, এই সময় যত বাড়ি দিতে পারবে ততই কিন্তু প্রসারিত হয়। এখন কিন্তু আপনি এই সম্পর্কে কিছুটা হলো জানছেন, এখন আপনি এই সম্পর্কে যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে আপনার অনেক ভালোভাবে মনে থাকবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মেইনলি আজকে আমার এই পর্যন্তই আলোচনা ছিল। আশা করি নেক্সট ক্লাসে আমি হয়তো বা আপনাদের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন যেটা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।